যে এই ইন্ডাস্ট্রিতে রেপ হয় না। কাস্টিং কাউচ হয়, কাউচই হতে হবে। আজকালকার দিনে না মহিলারাও কিন্তু প্রচন্ড একটা অ্যাডভান্টেজ নেয় না তা কিন্তু না, মানে বম্বেতেও আছে কলকাতাতেও আছে। এখন তো ব্যাপারটা শুধু মেয়েদের জন্য না, এখন তো ছেলেরাও ওটা সেফ নয়। তুমি যদি মনে করো যে আমি এই পথে যাব না, যাবে না। সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স কতটা ম্যাটার করে এইটা একটা বিরাট কোয়েশ্চেন। এবং ইফ দের ইজ ওয়ান থিং আই কুড হ্যাভ চেঞ্জ, ফলোয়ার্স দেখে অ্যাক্টার্স নেওয়াটা বন্ধ হওয়াটা ভীষণভাবে জরুরি। বম্বের ক্ষেত্রে কাস্টিং কিভাবে হয় আমাদের কারণ প্রবলেম হচ্ছে কি, মানে বাংলাতে লোকে বলে না বাঙালি লোক, আমাদের কিন্তু ট্যালেন্টের অভাব নেই, আমাদের কিন্তু কিছু ট্যালেন্ট আছে। আমরা কিন্তু ইনফ্যাক্ট নন বেঙ্গলিজের থেকে, আমি ওপেন ফোরামে বলছি, ইউ মোর ট্যালেন্টেড। কিন্তু এখন দর্শককে না অত তুমি বোকা বানাতে পারবে। এখন দর্শক বোঝে ইম্প্রোভাইজড অ্যান্ড স্পন্টেনিয়াস অ্যাক্টর্স আর বেটার অ্যাক্টর্স কম্পেয়ার টু মেথড অ্যাক্টর। অ্যাসপায়ারিং অ্যাক্টরস, বিশেষত যারা ধরো লিডিং অ্যাক্টরস হতে চায়, তাদের কি নিয়মিত জিম টিম করে ওই ধরনেরই একটা ফিজিক্যালিটির মধ্যে নিজেকে ফিট ইন করানো উচিত? হ্যাঁ, লিড রোল তো ডেফিনেটলি করা উচিত। কলকাতাতে যে কটা ম্যানেজার আছে সব কটা আনপ্রফেশনাল, একদম ওপেন ফোরামে বলছি, এক দুজন ছাড়া। এই ম্যানেজারের জন্য অনেক সময় কাজ চলেও যায়। বাংলা পিছিয়ে কেন আছে? আমরা হিন্দি বলতে পারি, এটা একটা প্রধান কারণ। কলকাতা ইন্ডাস্ট্রি এখনো সবাই নিজের নিজের ক্যাম্পের লোককে নিয়ে কাজ করে, এটা ফ্যাক্ট। বম্বেতে না মার্কেটটা কলকাতা থেকে 1000 গুণ বড়। এটা শুনতে চাই লাগুক, 1000 গুণ বড়, না এত লোক সার্ভাইভ করছে কিন্তু। আমরা কেউ কাস্টিং ডিরেক্টর নই, আমি অন ক্যামেরা, উই আর অল কাস্টিং কোঅর্ডিনেটর্স। শুনতে খুব খারাপ লাগতে পারে। হ্যালো এন্ড ওয়েলকাম টু টাইম এন্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। এবং আজকে আমার অতিথি একজন বিশেষ অতিথি, তিনি কলকাতার 1 নম্বর কাস্টিং ডিরেক্টর। আমরা কাস্টিং সম্পর্কে সবাই অত্যন্ত আগ্রহী এবং যারা যারা ভবিষ্যতে অভিনেতা হতে চান তাদেরও জেনে নেওয়া প্রয়োজন যে কি কিভাবে কাস্টিং করা হয়। এবং এই মুহূর্তে কলকাতা থেকে বম্বেতে প্রচুর কাস্টিং হচ্ছে। এছাড়াও বর্তমান দিনে কাস্ট হওয়ার ধরনটা এবং পদ্ধতিটাও বদলে গেছে। সেই সমস্ত কিছু নিয়ে এবং তার জীবনের নানান অভিজ্ঞতা নিয়ে আমার আজকের এপিসোড। আমার আজকের অতিথি আমার দাদা, আমার ভাইও বলা চলে, কারণ বয়সে তিনি আমার চেয়ে ছোট, সুদীপ্ত চ্যাটার্জি। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এটা একটু আনফর্চুনেট যে শুধু আমাকে কাস্টিং ডিরেক্টর হিসেবে চেনা হয়। হ্যাঁ, আমি তার একজন অভিনেতাও, হ্যাঁ 12টা ছবিতে কাজ করেছি। হ্যাঁ। কিন্তু যাকে এখন লোক কাস্টিং ডিরেক্টর হিসেবে বেশি চেনে, হ্যাঁ, বাট আমি চেয়েছিলাম যাতে অভিনেতা হিসেবে চেনে তোমার মতো। হ্যাঁ নিশ্চয়ই চিনবে তো বটেই। এবং তুমি তো বিভিন্ন ছবিতে অভিনয় করেছো, হ্যাঁ, আমরা সবাই দেখেছি। right. তুমি আমাকে বলো কলকাতার কাস্টিং এর সিনারিওটা ঠিক কেমন এই মুহূর্তে? একদম সত্যি কথা বলবো তো, হুম। কথা হচ্ছে যে হতে পারতো খুব ভালো। কলকাতার যদি যদি বলো কলকাতার অবস্থা, কলকাতা এখনো সাবালক হয়নি। সাবালক হয় না, কলকাতা ইন্ডাস্ট্রির কথা বলছি, কলকাতা থেকে মুম্বাইয়ের কথা আমি বলছি না। কিন্তু কলকাতা ইন্ডাস্ট্রিতে এখনো শুনতে খারাপ যতই লাগুক না কেন, আমি সোজা কথা সোজা হয়ে বলতে পছন্দ করি, এখনো কাস্টিং ব্যাপারটা লোকে মাথা ঘামায় না। এখনো সবাই নিজের নিজের ক্যাম্পের লোককে নিয়ে কাজ করে, এটা ফ্যাক্ট। এটা তুমি খুব ভালো করে জানো, তুমি নিজে একজন অভিনেতা। এবং নতুনদের সুযোগদের ক্ষেত্রে যে খুব অভিনব পন্থা না হয় বা যে খুব কেউ দারুণ একটা স্টেপ নিল, সেটা কিন্তু এখনো হয় না, আচ্ছা। এটা ফ্যাক্ট। বম্বের ক্ষেত্রে কি এরা অনেক বেশি করে খোঁজাখুঁজি করে? সেটা অফ লেট হয়েছে, সেটা আগেও যে প্রচুর ছিল তা কিন্তু না। ওটিটি আসার পরে 2020 ওই যে আমাদের একটা ওই করোনা পিরিয়ডটাতে অনেক লোককে কম্পালশনে ফেলেছে। মানে বম্বেতে যারা যারা কাস্টিং ডিরেক্টর হয়েছে রাদার, তারা সবাই বম্বেতে গেছিল নওয়াজুদ্দিন সিদ্দিকী, শাহরুখ খান হতেই, এটা ফ্যাক্ট। এবার সাপোর্ট করবে কোত্থেকে? কারণ তখন তো আর কাজ নেই। তখন তারা অনেকজন কাস্টিং এ চলে যায় যাতে একটা সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট হয়। সেখানে সবাই যে খুব সফল তা কিন্তু নয়। কিন্তু বম্বের ওটিটি প্ল্যাটফর্মের জন্য এটা কিন্তু মানতেই হবে। এবং সেখানে স্পেশালি মুকেশ ছাবড়া, তার নামটা নিতেই হবে, যে মুকেশ ছাবড়া এখানে একটা অদ্ভুত একটা মানে কন্ট্রিবিউশন আছে, যে ও নিজে অ্যাকচুয়ালি অ্যাক্টর হতে এসেছিল, নিজে খুব ভালো অ্যাক্টর নয় যদিও, কিন্তু ভালো কাস্টিং ডিরেক্টর। তো তার জন্য আমরা মধ্যপ্রদেশ থেকে, রাজস্থান থেকে, উত্তরপ্রদেশ থেকে অনেক ট্যালেন্ট আসে। আর বম্বের ক্ষেত্রে কাস্টিং এর ব্যাপারটা কিন্তু ইয়েস, বিকজ অফ দিস ওটিটি, অ্যাডভেন্ট অফ ওটিটি প্ল্যাটফর্মস, দিস হ্যাজ ওপেন হিউজ অ্যামাউন্ট অফ এভিনিউ। দ্যাটস ট্রু। না, তুমি আমাকে বলো যে এর আগেও তো মেইনস্ট্রিম ছবি, ইনফ্যাক্ট আমির খান প্রোডাকশনসেরই একটা বিখ্যাত ছবি পিপলি লাইভ, পিপলি লাইভে খুব আনইউজুয়াল কাস্টিং হয়েছিল। হ্যাঁ ঠিক। তো সেই সময় থেকেই তো এই অফ বিট কাস্টিং করার যে প্যাটার্নটা, সেটা তৈরি হতে শুরু করে, কিছুটা তৈরি করে, শুধু মানে শুধু তৈরি হয়, সেটা সত্যি কথা। কিন্তু পিপল লাইভের মতন কটা ছবি হচ্ছে? কথা হচ্ছে যে আমরা কি হয়েছে, যেহেতু মানে সংখ্যাটা খুব কম, সেটাকে আমরা একটা বেঞ্চমার্ক বানিয়ে দিচ্ছি, সেটা কিন্তু না। কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম আসার পর
যে একটা পঙ্কজ ত্রিপাঠী কে ছিল, আমরা এখন নওয়াজুদ্দিন কি আমরা মনে রেখেছি কখনো? তখন মনে হবে ও হ্যাঁ একটা ছবিতে আমরা দেখেছি। তার এই যে একটা মিটিওরিক রাইজ, এবং মানে অনেক অভিনেতা যারা স্পেশালি যারা থিয়েটার অভিনেতা, তুমি জানো না হয়তো মধ্যপ্রদেশ ঝাঁসি থেকে বুন্দেলখণ্ডের থেকে রাজস্থানের অনেক জায়গা থেকে অনেক একটা সুযোগ পেয়েছে। বাংলা পিছিয়ে কেন আছে? আমরা হিন্দি বলতে পারি না, এটা একটা প্রধান কারণ। আমাদের কারণ প্রবলেম হচ্ছে কি, মানে বাংলাতে লোকে বলে না বাঙালি লোক, আমাদের কিন্তু ট্যালেন্টের অভাব নেই, আমাদের কিন্তু প্রচুর ট্যালেন্ট আছে। আমরা কিন্তু ইনফ্যাক্ট নন বেঙ্গলিদের থেকে, আমি ওপেন ফোরামে বলছি, উই আর মোর ট্যালেন্টেড ইন টার্মস অফ টেকনিক্যাল এক্সপার্টিস, কতটা কোথায় আলো নেবো, কোথায় ছাড়বো, কি করতে হবে। একবার বলে একটা বাঙালি একটা বুঝে, আমি বলছি না, মানে বম্বের টেকনিশিয়ানসরাও বলে। কিন্তু ছোটবেলাতে বাবাও রান্না করে, মাও রান্না করে, ওইটাই বলতে পারে না, ওকে বলে বাঙালি লোক তো সব পিতা হয় সব খাতা হয়, যেটা বলে আর কি। এবং কলকাতাতেও আমি তো অনেকের অডিশন নিই, মানে এমন কোনো সেলিব্রিটি নেই, দেবজিৎ আর বুম্বাদা ছাড়া মোস্ট, মানে প্রবাবলি আমার কাছে সবার অডিশন আছে অলমোস্ট। তো সেটা কি হয়, এখন তারা একটু হিন্দি শিখছে, সরগড় হওয়ার চেষ্টা করছে, ভার্ব সাবজুগেশনটা প্রবলেম হয়, সেই কারণে। ভার্ব সাবজুগেশন বলতে তুমি এই যে যেমন ধরো হিন্দিতে পাপা খানা পকাতে হ্যাঁ, मम्मी खाना पकाती है, मेरी बीवी, मेरी माँ, मेरे पापा, गाड़ी खुलती है, बस जाती है, রাস্তে में हम जा रहे हैं। এই যে বাংলাতে কি হবে, বাবাও রান্না করে, মাও রান্না করে, কনজুগেশনটা হয় না। এই কনজুগেশনের কারণে হিন্দি, যেহেতু আমি আসানসোল বেল্টে বড় হয়েছি, আমি হিন্দিটা একটা অ্যাভারেজ লোকের থেকে বেটার বলতে পারি বলে আমি একটু, যেহেতু আমি হিন্দি নিয়ে চর্চা করি, সেইটা আমাদের বাঙালিদের মধ্যে নেই। সেই কারণে অনেক ভালো ভালো আজও অপুদা অনেক কাজ করেছে ইনফ্যাক্ট, কিন্তু এটা বোঝা যায় একটু এমটিআই প্রবলেম আছে, তোমার মাদার টাং ইনফ্লুয়েন্স আছে, যেটা আমাদের বাঙালিদের হয়। কয়েকজন অ্যাক্টর, পরমব্রত, স্বস্তিক এখন ফ্লেট করেছে, নন্দিনী চ্যাটার্জি গেছে, দেবযানী চ্যাটার্জি গেছে, আমি নাম করে বলছি কারণ আমি সবাইকে চিনি। তো সেই ক্ষেত্রে বাঙালিদের ক্ষেত্রে হিন্দিতে যে ডিরেক্ট মেইনস্ট্রিম যাওয়াটা, সেটা একটু এই মুহূর্তে মুশকিল হচ্ছে, বাট হোপফুলি থিংস উইল বি অলরাইট। না, এই যে ওটিটি প্ল্যাটফর্ম যেটা এলো, ওটিটি প্ল্যাটফর্ম এসে আমূল পরিবর্তন ঘটালো। তার আগে আমি যেমন পিপলি লাইভ বলেছি, তেমনই অবভিয়াসলি আমি বলছি গ্যাংস অফ ওয়াসিপুর, যদি তুমি বলো। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে অনেক বেশি সেই ধরনের অভিনেতাদের নেওয়া হয়েছিল যারা ভীষণ রিয়েল লাগে, অ্যাক্টর প্রিটেন্ড করছে বা অভিনয় করছে বা বিহেভ করছে নয়, বরং এমনই মনে হচ্ছে সেই ধরনের অ্যাক্টর লিভ করছে না। হ্যাঁ হ্যাঁ, মানে সেইটাই তার চরিত্র, হয়তো সে প্রথমবার ক্যামেরার সামনে এলো। যেমন ওই গ্যাংস অফ ওয়াসিপুরের একটা সিকোয়েন্স আমার খুব ভালো করে মনে আছে, যে ওই বন্দুকের নল যদি ওই লরির স্টিয়ারিং দিয়ে না বানানো হয় তাহলে কি হবে, তখন বলছে ফটকে ফ্লাওয়ার বান জায়গা ভাইয়াজি, ফটকে ফ্লাওয়ার বান জায়গা। এই যে ফটকে ফ্লাওয়ার বান জায়গা, যে লোকটি বলে সেই লোকটি অ্যাকচুয়ালি ওইখানকার কামার একজন। হ্যাঁ, ঠিক। তো সেইটাকেই তুলে নিয়ে আসে। তো এই যে তার পরবর্তীকালে এই যে মডার্নাইজেশন অফ কাস্টিং, আগে দেখে মনে হতো যে অমিতাভ বচ্চন অ্যাজ বিজয়, অমিতাভ বচ্চন অ্যাজ সঞ্জয়, অমিতাভ বচ্চন অ্যাজ জয়। হ্যাঁ, এখন কি সেটা পাল্টে গিয়ে মানে সঞ্জয় প্লেড বাই অমিতাভ বচ্চন হয়ে যাচ্ছে? মানে এখন কি চরিত্রটা বেশি ডমিনেট করছে কম্পেয়ার টু দা স্টার? অনেকটা, যদিও ফিল্মের একটা ফ্যান্টাসি ব্যাপার থেকেই যায়। আমি অফ লেট সাউথের অনেক ছবি দেখলাম, কালকে দেবরা দেখলাম, মার্কো দেখলাম, ভায়োলেন্স অনেক বেশি রিয়েলিস্টিক করার চেষ্টা করছে। কিন্তু ফ্যান্টাসি জায়গাতে সবাই চায়, আমরা যখন সিনেমাতে যাই সবাই চায় যে আমিও বেশ অমিতাভ বচ্চন হই, সেটা এই জায়গাটা এখন 20% আছে। কিন্তু এখন দর্শককে না অত তুমি বোকা বানাতে পারবে না। এখন দর্শক বোঝে, একদম যে তুমি অডিয়েন্স বোঝে, কিন্তু সে কিন্তু পড়াশোনা করছে, তার কাছে কিন্তু একটা মোবাইল আছে, খেতে পাক না পাক ডেটা, কম টাকা ডেটা পাচ্ছে, সে দেখতে পাচ্ছে। তো এখন কন্টেন্ট, ইয়েস অফকোর্স কন্টেন্ট ম্যাটার্স, এবং এখন মানুষ রিয়েলিস্টিক ছবি দেখতে চায়, কিন্তু শুধু রিয়েলিস্টিক ছবি দেখতে চায় সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। তাহলে লোকে যাবে কেন, বিগ স্ক্রিন যাবে কেন? কিন্তু মানে এই গ্যাংস অফ ওয়াসিপুর বলি, ইনফ্যাক্ট আমি এই মুহূর্তে যেখানে পোস্টেড, আমি ইনফ্যাক্ট সরকারি চাকরিও করি, আমি ধানবাদে আমার পোস্টিং ইনফ্যাক্ট, তো ওই ওয়াসিপুরের কাছেই আমার অফিস। তো আর আমি যেহেতু ওই জায়গায় বড় হয়েছি, তো আমি ওটা আরো বেশি কানেক্ট করতে পারি এই জন্য যে জিশান যে ছেলেটি, সেই ঝাড়িয়ার ছেলে অ্যাকচুয়ালি, সে আমার দূর সম্পর্কের, মানে আমার একসময় বন্ধু ছিল। তো তুমি জানো না, গ্যাংস্টার ওয়াসিপুর যখন করছে তখন কোনো স্ক্রিপ্ট ছিল না, দেয়ার ওয়াজ অ্যাকচুয়ালি নো স্ক্রিপ্ট। আমি নিজে একটা শর্ট ফিল্মে অভিনয় করি, ছোট লোক বলে, সেখানে আমার বন্ধু আমাকে শ্যামবাজার 5 পাতার মোড়ে জাঙ্গিয়া পড়ে দাঁড় করিয়ে দিয়েছিল, আর যাতে লোকে আমাকে সে স্টেয়ারটা করে। ছবিটা এনডি পকেট ফিল্মস দেখানো হয়, নাগেশ কুকনুর ওয়াজ দ্য অ্যাডজুডিকেটর অফ দ্যাট ফিল্ম, ব্যাঙ্গালোর ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়।
এই যে রিয়েলিস্টিক ব্যাপারটা, এটা ইয়েস, তবে এটা কিন্তু নতুন কনসেপ্ট নয়। তুমি যদি ভিতরি দেসিকা, যে বাইসাইকেল থিপের ডিরেক্টর, রবার্টো রোজেলিনি, ফেদ্রিকো ফেলিনি, এরা সবাই কিন্তু ম্যাজিক রিয়েলিজম টার্মটা যখন বিশ্বযুদ্ধের পর সমস্ত স্টোরিগুলো ভেঙে যায়, তখন রিয়েল লাইফ লোকেশনে রিয়েল লাইফ পিপলকে নিয়ে শুটিং করা শুরু হয়। সেই ব্যাপারটা থেকে আজকের দিনে অনেকটা স্ট্রিট কাস্টিং এবং রিয়েল লাইফ কিছু সিকোয়েন্স দেখানো, যাতে সেটা অনেক বেশি রিয়েলিস্টিক মনে হয়। সিকোয়েন্স অবশ্যই কিছুটা বদলেছে, এটা ফ্যাক্ট। না, আমারও যেটা মনে হয়, আগে যেমন ছিল না, অভিনেতাকে অভিনয় করছে মনে হচ্ছে, তাই তো? না, আমার আগের বলা হতো, যে আমাদের থিয়েটারেও বলা হতো যে অভিনেতা না ভীষণ নিউট্রাল থাকবে, ফাঁকা ক্যানভাসের মতো থাকবে। আচ্ছা, মানে সেই অর্থে সে একটা গোঁফ, একটা দাড়ি, একটা ডিফারেন্ট কাইন্ড অফ হেয়ার স্টাইল, গায়ে ট্যাটু, এগুলো কোনোটাই সে করবে না। যদি চরিত্রের প্রয়োজন হয় ঠিক, তাহলে তখন ডিরেক্টর সেইটা করে নেবেন। রাইট। তার যদি মনে হয় দাড়ি প্রয়োজন, তিনি একটা দাড়ি লাগিয়ে নেবেন। তার যদি মনে হয় যে হাতের এইখানে একটা ট্যাটু থাকবে, তাহলে তিনি একটা ট্যাটু আঁকিয়ে নেবেন। হ্যাঁ, কিন্তু অভিনেতা যখন প্রজেক্ট টু প্রজেক্ট যাচ্ছে, সে একদম নিউট্রাল থাকবে। হ্যাঁ, মানে যাতে তার শরীরে কোনো, ধরো এখানে একটা কোনো পার্টিকুলার ট্যাটু আছে যেটা পার্টিকুলার একটা কিছুকে ডিনোট করে, সেটা যদি ডিরেক্টর না চান, তাহলে মোছা এখন খুব ডিফিকাল্ট হয়। হ্যাঁ, কিন্তু এখন কি সেটা উল্টে গেছে? মানে এখন কি ডিরেক্টররা চাইছেন যে যদি আমার একটা দাড়িওয়ালা মানুষ লাগে, তাহলে যার দাড়ি আছে তাকে কাস্টিং করব? আচ্ছা, এক্ষেত্রে আমার নিজের এক্সাম্পলই দিই। আমি নিজেও থিয়েটার করেছি এবং আমি প্রায় 5-6 বছর এই আশাতে, এই তোমার কনসেপ্টে বিশ্বাস করেছি। আমাকেও বিশ্বাস করো না, আমি খরচদার গ্রুপে থিয়েটার করতাম, প্রায় 50টা-60টা মতন থিয়েটার প্রোডাকশন করেছি, যে পিয়ার্সিং করো না, ট্যাটু করো না, এই আশা আমিও বসে থাকলাম, কল আর পাই না। তাদের আর নিজের সকলকে কেন জলাঞ্জলি দেবো? আমি ট্যাটু নিয়ে কিন্তু দশম অবতারে কাজ করেছি। ট্যাটুটাকে খুব ডিফিকাল্ট নয় মোছা, মানে আজকালকে এটা ইটস নট আ ভেরি বিগ ডিল। সোমনাথ কুন্ডু খুব ভালো আর্টিস্ট, তিনি করে দিয়েছিলেন এটা। না, আজকের দিনে এটা ফ্যাক্টর নয়। আমি দাঁড়িয়ে লোক নিতে আমার কোনো মানে নেই। এটা দেখো, পার্সন টু পার্সন বা ডিরেক্টর একটু ডিফার করে না, একদম সেটা বলবো না, কিন্তু সেটাই আমার লাগবে। অনেকজন ডিরেক্টর যেমন সেটাতে ইনসিস্ট করে, যদি অনুরাগ কাশ্যপ বলে মুঝে ওই চাই, মুঝে আর কিছু না, মুঝে ওই দো। আমার যেমন 120টার মতন প্রজেক্টে আমি কাজ করেছি, সুজিত সরকারের সাথে কাজ করেছি, মানে টপ নচ কাস্টিংয়ের সঙ্গে কাজ করেছি। সুজিতদার ব্যাপারটা আলাদা। সুজিতদার ব্যাপারটাতে আমি ওনার অ্যাডেই কাস্টিং করেছি ম্যাক্সিমাম। তো সেটার ক্ষেত্রে ও অর দিখা না, ওনার যদি মনে হয় যে ক্যারেক্টার শ্যুট করে গেল। বাকি বম্বের কিছু লোক আছে যে ভাই অর দিখাও। আমি যেহেতু বম্বে বেস্টই কাজ করি, আমি কলকাতা বেস্ট কোনো কাজ কিন্তু আমাকে ডাকেও না কেউ, আর আমার এক্সপেন্সিভ কাস্টিংটা দিয়ে কান্ট ইভেন অ্যাফোর্ড মি, তো আমি যাইও না সিম্পল সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে ব্যাপারটা তো থাকে সেরকম। কিছু ডিরেক্টর যদি ইমতিয়াজ আলী হয়, আমি তার এতে করেছি, ইমতিয়াজ আলী জামশেদপুরের ছেলে অ্যাকচুয়ালি, ও একটু রিয়েলিস্টিক জায়গাতে যায়। অনুরাগ কাশ্যপ তো ডেফিনেটলি যায়, वो बोले मुझे तो वही चाहिए, अब जो भी करना तुम करो। ভিনিল ম্যাথিউস বলে একজন আছেন, তার আমি কাস্টিং করেছি। আদিত্য বিক্রম সেনগুপ্তা, সে আবার খুব ফিনিকি, আমি দেখেছি। ফিনিকি খুব ফ্যাসিজিয়াস, মানে অর দিখাও, মানে এটা হচ্ছে না ওটা হচ্ছে না, যেটা থাকে এটা অনেক সময় অন ক্যামেরা বলছি, অনেক ডিরেক্টর দেখানোর জন্যও করে যে ভাই দেখো আমি কত বুঝি, প্রচুর বোদ্ধা হিসেবে দেখানোর চেষ্টা করে, সেটা একটা ফ্যাক্ট হয়। আর কেউ জেনুইনলিও করে, মানে যে হ্যাঁ আমি আমার ওই প্যারামিটারটা মেনটেন করতে হবে। তো এখন আমি যেটা দেখেছি ম্যাক্সিমাম ডিরেক্টর একটু বোদ্ধা হওয়ার জন্যই করে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে আমি কত বোদ্ধা, আমি কত বুঝি, এটা বোঝানোর জন্য। যে আমার অনেকজন আবার খুব শুটিং চেঁচামেচি করে যে দেখো আমি ডিরেক্টর, এটা বোঝাতে, মানে দে ফেইন্ড, দে ফেইন্ড দে আর ইম্পর্টেন্ট, দে ওয়ান্ট টু, মানে থপতে চায় যাকে বলে আর কি। তো সেটা একটা পার্ট। আমার তো অনেকগুলো কাজ করা হয়ে গেল 5 বছর ধরে, সেটা একটা পার্ট। আর কেউ চায় যে হ্যাঁ আমার একদম ওই প্যারামিটারটা লাগবে, ওই লুকটাই আমার লাগবে। কিছু ছবির জন্য ওই লুকটা যেমন লাগে, যেমন অফলাইন অনেকগুলো, যদি পূর্বাঞ্চল তুমি দেখো, তুমি যদি যত ইউপি বেস যেগুলো হয়, একটা ছবি আছে আসিম মোল্লা বলে, সানিদেবকে একদম অন্য ফর্মে ওখানে দেখবে। তো সেখানে একদম একটা ভীত সন্ত্রস্ত, একটা মানে সে ধাইগুলো গিয়ে হাত না, ভীত সন্ত্রস্ত একজন ব্রাহ্মণ তার সবকিছু হারাচ্ছে, সেরকম একটা ছবি যদি দেখো, সেইখানেও কাস্টিং ওয়াজ ভেরি গুড। মানে একদম ওই মনে হয় যেন একদম বেনারসের লোকরাই ওখানে বসে চা আড্ডা খাচ্ছে, ওখানে গল্প করছে, কিন্তু তারা সবাই খুব স্বনামধন্য অ্যাক্ট্রেস। তো এটার ক্ষেত্রে একটা ব্যাপার থাকে, এটা ডিরেক্টর টু ডিরেক্টর ডিফার করে। আর কিছু ডিরেক্টরের ক্ষেত্রে আমি দেখেছি ওই রকমই চাই, কিছু ডিরেক্টর ওরকম করে নেয়। বম্বের ক্ষেত্রে কাস্টিং কিভাবে হয়? বম্বের ক্ষেত্রে কাস্টিং কিভাবে হয়, এটা এই প্রশ্নটা আমাকে অনেকেই করে যে তুমি এত কাজ করো কি করে, বা তুমি, আমি দেবরাজ মুখার্জিকে অফ-লেট কাঙ্গনা রানাউতের ছবিতে, সিদ্ধার্থ শঙ্কর রায় ওটা আমারই কাস্টিং, রোলটা করেছে, ওটা আমারই কাস্টিং, এমার্জেন্সি
এক্স্যাক্ট মণিকর্ণিকা ফিল্মসে। আরেকটা ছবি আছে সঞ্জয় অক্ষয় কুমারের, সেখানে সোহম বন্দ্যোপাধ্যায় আমাদের, উনিও প্রথমবার আমার হাত ধরেই কাজ করলেন ধর্মা প্রোডাকশন। হ্যাঁ, ওরা দেখে যে বেসিক্যালি ওরা একটা আমাকে জোন দিয়ে দেয় যে ভাই আমি এইটা চাইছি। এটা বলতে ডিফাইন, এটা ধরো আমাকে বললো, ফর এক্সাম্পল আমি এমার্জেন্সি ক্ষেত্রেই বলছি, ইট ওয়াজ চ্যালেঞ্জিং কাস্টিং, যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতন তার হাইট হতে হবে, তার পার্সোনালিটি হতে হবে, তার ব্যারিটোন ভয়েস হতে হবে, তার হিন্দিটাও যেহেতু হিন্দি ভালো হতে হবে। এবার আমাকে ওই জোনে খুঁজতে হবে যে ওই জোনে কোন কোন অ্যাক্টরস আছে, কাছাকাছি অ্যাক্টরস, আমি এটা ফিল্মের ক্ষেত্রে বলছি। তো সেখান থেকে ধর আমি 7-8 জনকে পেলাম, স্ক্রিপ্ট দিলাম, স্ক্রিপ্ট তারা এনঅ্যাক্ট করলো। এবার শুধু আমার কথাটা শেষ কথা নয়, এটা আমার বলে নয়, এটা মুকেশ ছাবড়াও করতে পারবে না, এটা অভিমন্যু রে করতে পারবে না, পরাগ মেহতাও করতে পারবে না। আলটিমেটলি এটা যাবে সেই ফিল্মের কাছে। ইনফ্যাক্ট খাকি তো আমি কাস্টিং করেছি, তো সেটার ক্ষেত্রেও যে এবার যদি ডিরেক্টর অ্যাপ্রুভাল দেয় ফিল্মের ক্ষেত্রে সেটা হয়ে যায়, অ্যাডের ক্ষেত্রে আলাদা না। আমি আগে ফিল্মটায় থাকি। এবার ধরো প্রথমে তুমি এরকম একটা জিনিস জানলে, কাজ পেলে, তোমাকে স্ক্রিপ্ট পাঠানো হলো, তুমি এরকম 8 জন অভিনেতা পেলে, সেই 8 জন অভিনেতাকে তুমি এবার অডিশন করবে, রাইট? অ্যাবসলিউটলি। হ্যাঁ, এবার অডিশনটা অনেক ক্ষেত্রেই বলা হয় যে সেলফ অডিশন করে, সেলফ টেস্ট। তার মানে তিনি তখন কি করবেন, একটা ফ্রন্ট ক্যামেরা অন করে তিনি সেই এটা এনঅ্যাক্ট করে তিনি তার বুদ্ধি মতো সেই মুহূর্তে এবং ব্রিফ শুনে যেটা বুঝতে পারলেন সেটা শুনে তিনি করলেন। এবার তুমি আমাকে বলো যে আমরা সকলে খুব একটা টেক স্যাভি নই, প্রথমত। দ্বিতীয়ত যেটুকু ব্রিফ পাওয়া যায় সেই ব্রিফটার থেকে বিরাট কিছু বোঝা সম্ভব হয় না। আচ্ছা, হ্যাঁ বলো। তাহলে একজন অভিনেতা যখন সেলফ অডিশন দেবেন তখন তিনি কিভাবে করবেন যাতে মানে ওই পারফরমেন্সটা ভালো এবং তার বেস্ট পারফরমেন্স হতে পারে, মানে তিনি কি কি করলে কাস্ট হওয়ার চান্সেসটা বেশি হয়? এটা খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন। এটা তুমি ঠিক, আমরা টেক স্যাভি নই, এটা সত্যি কথা। ম্যাক্সিমাম আর্টিস্টরা আমরা টেক স্যাভি নই, আমি নিজেও পুরো টেক স্যাভি নই। এবার কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, একটু সিনিয়র আর্টিস্টদের ক্ষেত্রে কে ফোনটা ধরে দেবে এটা একটা ফ্যাক্টর। কে ফোনটা ধরে দেওয়ার চেয়েও সুদীপ্তদা যেটা সমস্যা হয়, তুমি যদি একটা কনভারসেশন পাঠাও না, তাহলে কিউ কে দেবে? এটা একটা বড় ফ্যাক্টর। দুজন কিউ দেওয়া বলতে আমি একটু দর্শকের জন্য ক্লিয়ার করে দিই যে দুজন মানুষের কথোপকথন যদি হয়, আমার ডায়ালগস গুলো আমি বলবো, কিন্তু আরেকটি চরিত্রের যে ডায়ালগ সেটা কে বলবে? আমাদের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা বলেন এবং আমরা সেই অনুযায়ী রিঅ্যাক্ট করি। একদম। হ্যাঁ, তো বাড়িতে সেটা কি করে পসিবল? ঠিক এটাও নিয়ে আমাকে অনেকজন বলে, এটাও ফ্যাক্টর। এক্ষেত্রে আমি একটা ব্যাপার ডিভাইস করেছি যেটা আমি ম্যাক্সিমাম লোককে বলি, ডিফিকাল্ট কিন্তু ইম্পসিবল নয়। ধরো আমাদের দেখেছি ম্যাক্সিমাম আমাদের একটা 90% লোক একাই থাকে, দেখেছি যে কোনো কারণে তারা একাই থাকে। তো সিম্পল, প্রথম কথা তুমি আগে লাইটটা ঠিক করে নাও, হাফ বাস্ট রাখো। আর এই ব্যাকগ্রাউন্ডে অনেকে কি অনেক বুঝতে পারে না, হয়তো গামছা ঝুলছে বা একটা কেউ, এটা একটু অড লাগে। আমি সবাইকে বলি বাড়ির একটা সাদা দেয়াল কোন দেখিনি, তাহলে সুবিধা হয়। যখন কিউটা অন্য কেউ দিচ্ছে সেই জায়গাটাতে তোমাকে স্টপ, ধরো তুমি তোমার ডায়লগটা বললে, এবার একটা কিউ থাকলে বেটার হয়, নো ডাউট বেটার হয়। সেইখানে তুমি স্টপ থাকলে এবং তারপরে তোমাকে ওটা ইমোট করতে হবে, তুমি তো জানো ডায়লগটা কি হবে, অ্যাকর্ডিংলি তোমার মুখ চোখের এক্সপ্রেশনটা সেভাবেই তোমাকে সেটা বলা, মানে সেটা এখন উপায় হয়ে গেছে, সেটা কোনো উপায় আমি মানে পাইনি আর কি। তো সেক্ষেত্রে এখন আমি একটাতে তাই বলি, কিছু কিছু একটা বলে এটা কি করে সম্ভব, আমরা তো একটা, সেটা খুব স্বাভাবিক, বাই বুক সম্ভব না, কিন্তু এছাড়া উপায় বা কি। সুতরাং এই করেও অনেকে অডিশন দেয় না তা না, सिलेक्शनও হয়, মানে তা না। আমি সেটা বম্বেকেও অনেকবার বলেছি, आप लोग बोल रहे हैं लेकिन वहाँ पर मैक्सिमम एक्टर्स हमारे कलकत्ता में अकेले रहते, कहाँ से करेंगे वो? तो दादा फिर वही करना कीजिए, आप कुछ तो डिवाइस कीजिए। তো আমি জেনারেলি সেটাই বলি। আর সেটার ক্ষেত্রেই তারা সেভাবেই ম্যাক্সিমাম যারা পারে আর কি, আর যারা বলে আমি ভাই পারছি না, সেক্ষেত্রে আমার কিছু করার থাকে না, তো তখন তারা সেক্ষেত্রে পারফরমেন্সটা সে কিরকম করবে। ধরো আমাদের জেস্টিকুলেশনের অনেক রকম ব্যাপার থাকে, আমরা সিনেমার ক্যামেরার জন্য একটা রকম মাপে অভিনয় করি, টেলিভিশনের জন্য একটা রকম মাপে অভিনয় করি, ওটিটির জন্য একটা রকম মাপে। সে যখন ফ্রন্ট ক্যামেরা করছে, দ্যাটস কাইন্ড অফ অ্যান ইন্টিমেট ডিভাইস। ইয়েস ইট ইজ। হ্যাঁ, তো তখন সে কিরকম ভাবে ইমোট করলে তার এটা ঠিক লাগবে আর কি অডিশনটা। এটা ডিপেন্ড করছে যে আমি কোনটার জন্য করছি। ধরো তোমার চরিত্রটা কি, যেমন ধরো খাকির জন্য বলছি, খাকির জন্য ম্যাক্সিমাম একটু নেগেটিভ চরিত্র এসেছিল। এবার তুমি থিয়েটার করেছো, আমিও করেছি। থিয়েটার, ফিল্মস, ওটিটির জন্য আমাদের 3টে আলাদা আলাদা ডেফিনেশন। এবার অনেকজন, আমি দেখেছি অনেকজনকে, অনেক সিনিয়র অ্যাক্টরের নাম করছি না, তারা যদি মানে ওইটা টেকনিক্যাল ব্যাপারটা বুঝতে পারছে না যে কতটা কাছে আছে, সেটা মিড শট না দূরের শট। এবার তুমি জানো যদি খুব বেশি অঙ্গভঙ্গি করে ক্যামেরা 10% সেটা এমনি এনলার্জ হয়ে যায়, সেক্ষেত্রে ইট লুকস অড, রাইট? এবার তার মানে সে খারাপ অভিনেতা সেটা কিন্তু নয়। আমাকে তাও জিজ্ঞেস করেছে যে এটা কি ভুল হলো আমার, আমি সেটাও আর ওনাকে তো বোঝাতে পারছি না যে দাদা তাহলে আমি কি করে
জানো স্বাভাবিক সিডিকে কাস্টমারটাকে বলবে আমি তাহলে কি করবো এতদিন ধরে অভিনয় করছি তাহলে কি আমি অভিনয় কি জানি এই শুনে শুনে আমার কান পচে যায়। সবাইকে এটা বোঝানো সম্ভব নয়। এবার কথা হচ্ছে যে যারা অভিনেতা আমার তোমার মতন যারা লোক তারা ক্যামেরার সামনে বল আমি ক্যামেরার সামনে শর্ট দিতে অভ্যস্ত, এবার বাকি টেকনিক্যাল পার্ট সে টেকনিক্যাল লোক বুঝে নেবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আজকের দিনে অডিশনের ক্ষেত্রে কারণ আমার অফিস নেই, আমি কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার পক্ষে অফিস রাখা সম্ভব নয়, তো আমাকে পুরোটাই হোয়াটসঅ্যাপ দিয়েই করতে হয় এবং আমাকে সম্পূর্ণ ব্রিফিং দিয়েই করতে হয় যে দাদা আপনি এইভাবে বসান ক্যামেরাটা, এইভাবে রাখুন, এতে করুন, এতে আপনার এটা আসবে। এইটা অ্যাপ্রক্সিমেশন। অনেকের ক্ষেত্রে যদি চরিত্র সেরকম হয় অ্যাকর্ডিংলি নিজেকে কিন্তু ইম্প্রোভাইজ করতেই হবে। নিজের মতো করে একটা ইমাজিনেশন ক্রিয়েট করে, ইমাজিনেশন মানে ধরো তোমাকে একটা ধরো তুমি তোমার একটা গুডি লুক, তুমি সিরিয়ালে সেরকম চরিত্র করো, ধরো তোমাকে যদি আমি ভাবলাম একটা খুব নেগেটিভ চরিত্র, ভাবাই যেতে পারে, সেটাই তোমার জন্য চ্যালেঞ্জ। এবার তোমাকে আমি একটা স্ক্রিপ্ট দিলাম যে সৌরভ এইটা হচ্ছে একটা কোল্ড ব্লাডেড মার্ডারার, সেটা আমার মাথাতে এসেছে যে হ্যাঁ এই শান্তশিষ্ট লোক, একে করলে ওটা দারুণ লাগবে, যেটা বব বিশ্বাসের অপুদার ক্ষেত্রে হয়েছিল। এবার তোমাকে আমি স্ক্রিপ্ট দিলাম, তুমি তো একজন অভিনেতা, তুমি একজন স্কিল অভিনেতা, তুমি তো ছোট ছোট ভাববে যে এটা কি করে আরো ভাবে করা যায়, কারণ আমি তখন তুমি তোমার লুকসটাকে কাজে লাগাবে, আমার তো ইনোসেন্ট লুক আছে, একটা ভালো মানুষের লুক আছে, এটার থেকে যখন আমি ওটাকে আমার পয়েন্ট অফ ইনফ্লাক্স ভালো যাচ্ছে যেখানে তুমি ফট করে চেঞ্জ করলে সেটা আবার তোমার উপর ডিপেন্ড করছে। এবার সেটা তোমার স্কিল যে তুমি সেই ক্যারেক্টারটা কিভাবে ফোটাতে চাইছো। আমি তোমাকে ব্রিফিং দিলাম, আমি তোমাকে স্ক্রিপ্ট দিলাম, আমি তোমাকে অডিশনের জায়গাও দিলাম, বাকিটা তোমার স্কিল ডেফিনেটলি যে তুমি কতটা ইম্প্রোভাইজ করতে পারছো। ইম্প্রোভাইজড অ্যাক্টরস আর বেটার অ্যাক্টরস, দ্যাট ইজ সামথিং আইভ সিন। ইম্প্রোভাইজড অ্যান্ড স্পন্টেনিয়াস অ্যাক্টরস আর বেটার অ্যাক্টরস কম্পেয়ার্ড টু মেথড অ্যাক্টিং। Okay. আমি নিজেও একজন মেথড অ্যাক্টর। Is it preferred? Is it preferred? Of late it is being preferred. It's true because ডিরেক্টরের না মানে বলা উচিত নয়, ডিরেক্টরদের মাথা গোড়া ঠিক হয় না, একটু এক্সেন্ট্রিক পিপল হয়। এখনই এক কথা বলে দুম করে পরের মুহূর্তে স্ক্রিপ্ট নিয়ে, আমি শিওর তুমি ফেস করেছো, মানে এখন এটা বললো স্ক্রিপ্টটা দুম করে বদলে গেল, আর সে আশা করবে যে তুমি সেটা বুঝে যাচ্ছ, এরকম অনেক ডিরেক্টর আছে। তো এবার যে ইম্প্রোভাইজড অ্যাক্টর, যে ইম্প্রোভাইজেশন করতে পারে, যে স্পন্টেনিয়াস অ্যাক্টর, তার পক্ষে ইট বিকামস ইজিয়ার কম্পেয়ার্ড টু আ কনভেনশনাল বুক মেথড অ্যাক্টর। সেটা আমি অফ লেট দেখেছি। এবার তুমি আমাকে বলো, এই যে তুমি বলছো যে স্পন্টেনিয়াস অ্যাক্টর হলে তোমাদের সুবিধা হয় কাস্টিং করতে, বম্বের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক স্কিলড অ্যাক্টর, অনেক ভালো অ্যাক্টরের কাস্টিং হলো না, তার তুলনায় যাকে আমরা অতটা ট্যালেন্টেড বা কি বলবো স্কিলড অভিনেতা জানি না তার কাস্টিং হয়ে যাচ্ছে, এবং মাল্টিপল কাস্টিং অনেক হয়েছে, অনেক ইনফ্যাক্ট অনেক। এটা বম্বে না, কলকাতাতে হয়। হ্যাঁ, আমি নাম করেই বলছি না, কলকাতা মানে রিজনস গুলো দুটোর ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, কিন্তু মুম্বাইয়ের ক্ষেত্রে এটা কেন হয়? মানে ধরো একজন এক্স যে খুব ভালো পারফর্মার হিসেবেই যাকে আমি চিনে এসেছি সারা জীবন, সেটা তো হলো না, হ্যাঁ, কিন্তু ওয়াই এর হয়ে গেল, এইটার কারণ কি? মানে এখানে কি লুকটা কোথাও গিয়ে ভীষণ ভাবে ম্যাটার করে যায়? অ্যাডের ক্ষেত্রে লুক ডেফিনেটলি ম্যাটার করে, অ্যাডের ক্ষেত্রে 100% লুকই ম্যাটার করে। আমি 120টা অ্যাড করেছি, ন্যাশনাল টেলিভিশন করেছি, এমন কোনো ব্র্যান্ড আমি করিনি। প্রথম বললো এই অমুক তমুক, আলটিমেটলি গিয়ে দেখা গেল ভাই মানে স্মার্ট অ্যান্ড আরবেন লুক এ লাগে অ্যাডের ক্ষেত্রে। আনটিল আনলেস, মানে আমি সরি আমাকে কথাটা অন্যভাবে নেবেন না, যদি না কেউ একটু লো সোশিও ইকোনমিক স্ট্যাটাসের কোনো মানুষকে দেখতে চাইছে আর কি, একটা মিস্ত্রি চাইছে, একটা জোম্যাটো ডেলিভারি বয় চাইছে, প্লিজ কথাটা রেসিস্ট ভাবে নেবেন না, কিন্তু যেটা আমাদের রিকোয়ারমেন্ট, যেটা আমাদের থাকে আর কি, 90% ক্ষেত্রে স্মার্ট। তুমি অ্যাড দেখো, কটা লোককে খুব খারাপ দেখে দেখো কি পাও না, কিন্তু ফিল্মের ক্ষেত্রে ব্যাপারটা তা না। না, এখান থেকে ভাঙি, অ্যাড ফিল্ম ডিফাইন স্মার্ট আরবান লুক, তোমাকে তো মানে ডিরেক্টরকে জিজ্ঞেস করতে হবে। না, তুমি হ্যাঁ, কথা হচ্ছে যে এটা নিয়ে আমাকে অনেক সময় ট্রোলড হতে হয়, মানে আমি যখন দিই আমার সোশ্যাল নেটওয়ার্কে যে আমার এটা লাগবে, তার মানে কি আপনি রেসিস্ট? আরে ভাই তা না। স্মার্ট আরবান লুক মানে ধরো একটা ব্যাংকের আমি অ্যাড করছি, রিসেন্টলি করলাম, ইনফ্যাক্ট একটা ব্যাংক ম্যানেজার কেমন দেখতে হওয়া উচিত মানুষের একটা পারসেপশন আছে, তা বলতে কিন্তু রিয়েল লাইফ ব্যাংক ম্যানেজারটা ওরকম হতে মানে অন্য যে সাধারণ হবে না তা কিন্তু নয়, কিন্তু পারসেপশন, অ্যাড পারসেপশনের উপরেই যায়। অ্যাড যদি তুমি কাউকে একজন ধরো একটা পেপসোডেন্টের অ্যাড করছো, এক্সাম্পল দিয়ে বলছি, সেখানে একজন মা, তার একটা স্ট্রিক্ট মা তার ছেলেকে বলছে এই তুই কর, কি বলে ব্রাশ কর, তো সেখানে একটা স্ট্রিক্ট মা যেটা আমাদের পারসেপশন সেরকমই চাই। এটা এখান থেকে না কোনো ডিভিয়েশন হয় না, অ্যাডের ক্ষেত্রে হয় না। অ্যাডের ক্ষেত্রে খুব রুল বুক ফলোই হয়। মানে ধরো আমি তোমার এক্সাম্পল, তোমার যেরকম লুক, তোমাকে ধরো একটা টিউটোরিয়ালের কোনো মানে মাস্টার, হ্যাঁ একদম দেখেই মনে হয় পড়াকু ছেলে, তোমাকে দেখলেই মনে হয় পড়াকু ছেলে, অ্যাডের ক্ষেত্রে এটা খুব ভালো যাবে যে ভাই এই অঙ্কটা কত সাম করো, এটা তোমার যাবে ক্ষেত্রে। এবার তোমার ক্ষেত্রে যদি আমি একটা অন্য ধরনের কিছু চরিত্র হবে, অ্যাডের ক্ষেত্রে যাওয়াটা একটু মুশকিল। এবার আসি ফিল্মের ক্ষেত্রে, এটাই আমার স্মার্ট আরবান লুক কানেকশন। আচ্ছা, তুমি পুরোটা চাইছো। এবার স্মার্ট মানে সাধারণত শুনতে খারাপ লাগবে,
কমপ্লেক্সন ম্যাটার করে, এটা এখনো করে। এটা আমি জানি তুমি এই প্রশ্নটা করবে। এটা যতই লোকে বলুক না কেন, তা বলে কি ডার্ক কমপ্লেক্সনরা করছে না, বা হুইটিশ কমপ্লেক্সন, এখন নতুন টার্ম এসেছে হুইটিশ, এখন ডার্ক কমপ্লেক্সন বলা যাবে না। হ্যাঁ করে, বিপাশা বাসু তো অ্যাডের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গাতে এখনো প্রেফারেন্স তাই পাই। এটা আমার বলতে কোনো আপত্তি নেই, অন ক্যামেরায় বলছি, তাই পাই। এক্সেপশন আছে দু একটা, হবে না একদম তা না, কিন্তু অ্যানোমালি দিয়ে একটা আমাদের ল হয় না। ল অফ অ্যাভারেজের ক্ষেত্রে আমি দেখেছি স্মার্ট, দেখতে সুন্দর, টিকালো নাক হতে হবে, লম্বা চওড়া হতে হবে, দেখতে ভালো। বিল্ডটা কতটা ম্যাটার করছে? ছিপছিপে মোটামুটি সবাইকারই চেহারা ভীষণ সুন্দর, আমি দেখেছি মুম্বাইয়ের তো ভীষণ ভাবে সবারই মোটামুটি সিক্স প্যাক অ্যাবস আছে, ডিফাইন্ড ফিজিক মোস্টলি। হ্যাঁ, সেই চেহারাটাই কি চাওয়া হয় অ্যাডের ক্ষেত্রে? হ্যাঁ, যেমন মনোজ পাওয়া যা টাকা চার্জ করে চিন্তা করতে পারবে না। মনোজ পাওয়া কিন্তু একটা খুব শর্ট অফ টার্ম, মানে ওখানে হচ্ছে কি, না মনোজ পাওয়া ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর, কিন্তু অ্যাডের ক্ষেত্রেও তার প্রচন্ড ভ্যালু আছে। আমাদের কলকাতার জন্য দেবাশিস দা বলে, দেবাশিস দা কিন্তু দুটো ক্ষেত্রে একটা হয় আমাদের, এটা কলকাতাতেও আছে, যে যদি চেহারার মধ্যে একটা অন্য কিছু, একটা নতুন একটা হচ্ছে কোয়ার্কি ফেস। এই কোয়ার্কি ডেফিনেশনটা আমি আজও পাই না। ভাই কোয়ার্কি क्या चाहते हो? হ্যাঁ, মানে আমি ভাই কোয়ার্কি क्या है? আমি জিজ্ঞেস করি, যেমন অ্যান্টি কাস্টিং দেখেছি, मुकेश चावड़ा कास्टिंग सोची भाई क्वार्की क्या है? अरे सर थोड़ा देखो ना, भूरी आंखें होना चाहिए, थोड़ा वो घुंघराले बाल होना चाहिए, थोड़ा अगर कान ज्यादा बड़ा हो, थोड़ा अगर नाक डिफरेंट हो, मतलब अगर भीड़ में खड़ा हो जाएगा तो फिर उसको लोग देखेंगे, वो है কোয়ার্কি। এবার তুমি এখন খোঁজো কোয়ার্কি কি। এবার ধরো ফর এক্সাম্পল আমি বলছি, আমি তোমার এক্সাম্পল নিয়ে বলছি, তোমার কারণ তুমি ইন্দ্রনীল মানে মল্লিক, সৌম্য ব্যানার্জি, মুখার্জি দুটোই, ধরো তোমরা অলমোস্ট এক জোনে আছো। এবার ধরো একটা অ্যাডের জন্য আমি কাস্টিং করছি, তুমি আমাকে অনেকবার পাঠিয়েছো, তোমার কাছে আমি অনেকবার দিয়েছি। এবার আমি কোয়ার্কির মধ্যে কি করে বুঝবো কে কোয়ার্কি আর কে কোয়ার্কি নয়, ধরো অ্যাডের জন্য। এবার সবার ফেস অলওয়েজ আমি সেম দেখছি। এবার আমাকে আমার একটু ডিসক্রিপশন ইউজ করতে হবে যে কাকে একটু কোয়ার্কি লাগছে, আমি হয়তো সেটা পাঠালাম, জরুরি নয় যে সেটাই হবে, কিন্তু ওটা ডিসকাশন কাস্টিং ডিরেক্টরের উপর আর বাকি যারা স্টেক হোল্ডার্স হচ্ছে তাদের উপরে। তো সেটা হচ্ছে এখন কোয়ার্কি ব্যাপারটা খুব চলে, তো ওই কোয়ার্কি ফেস আপ থোড়া দেখনা হোগা অ্যাডের জন্য, এটা এখন অফ লেট খুব চলছে, মানে লাস্ট আমি তো 1-1.5 বছর ধরে ওটাই খুব শুনি। এছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমি বললাম, কনভেনশনাল যারা, মানে কনভেনশনালি যারা গুড লুকিং, যারা অ্যাডের জন্য খুব সুন্দর যাচ্ছে এটাতে, তো সেটার ক্ষেত্রে মানে ওই জন্য এটা আমি জানতে চাইলাম, যেহেতু বাংলাতেও এই ট্রেন্ডটা আসছে আস্তে আস্তে, মোটামুটি বোঝা যায় যে একটা জোন অফ কি বলবো লুকস এর মধ্যেই বিষয়টা ঘোরাফেরা করে, ফলে যারা অ্যাসপায়ারিং অ্যাক্টরস, বিশেষত যারা ধরো লিডিং অ্যাক্টরস হতে চায়, তাদের কি নিয়মিত জিম টিম করে ওই ধরনেরই একটা ফিজিক্যালিটির মধ্যে নিজেকে ফিট ইন করানো উচিত? হ্যাঁ, লিড হলে তো ডেফিনেটলি করা উচিত, এটা এছাড়া ইউ ডোন্ট হ্যাভ অ্যান অপশন। তার কারণ হচ্ছে যে তুমি ভারতবর্ষে আর কি স্পেশালি, হলিউডেও তাই হয়, টম হ্যাঙ্কস মতন করে এক্সাম্পল ছেড়ে তুমি যদি লিড করো, তো তোমাকে ইউ হ্যাভ টু মেইনটেইন, দ্যাট ইজ সামথিং ইউ রিয়েলি কান্ট ডু মাচ অ্যাবাউট ইট। সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স কতটা ম্যাটার করে এইটা একটা বিরাট কোয়েশ্চেন, এবং ইফ দেয়ার ইজ ওয়ান থিং আই কুড হ্যাভ চেঞ্জড, এটা হচ্ছে এইটা। আজকের দিনে ইটস ভেরি ভেরি আনফর্চুনেট, আমি অনেস্টলি বলছি, ইটস ভেরি ভেরি, আমি অ্যাজ এ কাস্টিং, মানে আমাকে এটা এত শুনতে হয়, নতুন স্টাইল, इंस्टाग्राम हैंडल दीजिएगा, अरे इसका 1 लाख फॉलोअर्स नहीं है क्या? যে ফলোয়ার্স দেখে অ্যাক্টার্স নেওয়াটা বন্ধ হওয়াটা ভীষণভাবে জরুরি। অ্যাক্টার্স তাহলে এখন ক্লারিক্যাল কাজ করা শুরু করে, তো আমি কখন ফলোয়ার্স বাড়বে, সে এখন ডিজিটাল মার্কেটিং ধর ভাই, পয়সা দিচ্ছি, আমার কি করে, যেটা তো হয় আর কি, পেড মিডিয়াতে হয়। ইট ইজ ওয়ান থিং আই এম নট ভেরি কমফোর্টেবল অ্যান্ড আই ভেহেমেন্টলি কন্ডেম দিস। সিনেমার ক্ষেত্রেও কি তাই হচ্ছে? কম্পারেটিভলি কম, অ্যাডের ক্ষেত্রে বেশি হয়। অ্যাডের ক্ষেত্রে বেশি হয়। সিনেমার ক্ষেত্রে কিভাবে কাস্টিং হয়? সিনেমার ক্ষেত্রে অনেকটা আমাদের ফ্রিডম থাকে, সত্যি কথা বলতে কি, অ্যাডের ক্ষেত্রে থাকে না, কারণ অ্যাডের ক্ষেত্রে অনেক স্টেক হোল্ডার্স থাকে, ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং বসে থাকে, আমরা সেটাকে বলি পিপিএম, একটা টার্ম আছে, প্রি প্রোডাকশন মিট, এটা খুব বলা হয়। পিপিএম কব হয়, এটা খুব বলে বম্বেতে। প্রি প্রোডাকশন মিটটা কি আমি পরে জেনেছি, আমি জানতাম না পিপিএমটা কি, খাই না মাথায় দেয়, যে অনেক স্টেক হোল্ডার্স থাকে, এজেন্সি থাকে, ডিরেক্টর থাকে, যে প্রোডাক্টটা করছে তার ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং থাকে, তারা সবাই মিলে, সে কিছু বুঝুক না বুঝুক, সে সবাই মিলে থাকে, সে দেখে ভাই इसका कितना রিচ है, कौन इसको जानता है, অন বেসিস অফ দ্যাট, বিকজ অ্যাডের ক্ষেত্রে থাকে যে আমি যদি 5 টাকা ইনভেস্ট করি, আমি 50 টাকা তুলবো সেখান থেকে, এটা স্বাভাবিক। সিনেমার ক্ষেত্রে কম্পারেটিভলি আমাদের একটু বেশি ফ্রিডম থাকে, কারণ সিনেমার ক্ষেত্রে খুব ফলোয়ার্স কিন্তু দেখা হয় না,
আচ্ছা। আমি নাম করবো না, আমি জাস্ট এই খাকিতেই যাকে কাস্ট করেছিলাম, অপুদার বউকে আর কি, মানে বাঘার যে বউ চলে সেটা আমারই কাস্টিং। তিনি তো সেরকম পরিচিত মুখও নন। তার ইনফ্যাক্ট আরেকজন খুব ফেমাস অভিনেত্রী, তার জন্য দুজন করেছিলেন, এবং তাদের যখন হয়নি তারা খুব আশাহত হয়েছিলেন, কারণ বাঘা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, মেইন অ্যান্টাগনিস্ট, তার বউ। যাক, পরবে তো কে ছিল সেটা আমি কথা বলছি না, কিন্তু যাকে আমি কাস্ট করেছিলাম সে কিন্তু খুব পরিচিত মুখ ছিল না, কম্পেয়ার টু দুজন অভিনেত্রী যারা ভীষণ পরিচিত। সেটা কিভাবে হলো, ঘটলো কিভাবে? মানে দুজন অভিনেত্রী যারা নামকরা অভিনেত্রী বলছো, মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় তারা একটা স্ট্যান্ডার্ডের পারফরম্যান্স দিয়েছে একদম, এবং তারা অপুদার সঙ্গে অপোজিটে বহুবার তার স্ত্রী অভিনয় করেও। তাহলে এর হলো তাদের হলো না কেন? এইটা না পুরোপুরি উত্তর আমি দিতে পারবো না। একটা পুরো কারণ হতে পারে বাজেট। বাজেট একটা বড় কারণ। বাজেট একটা বড় কারণ, বাজেট একটা ভীষণ বড় কারণ, যে তারা স্বাভাবিকভাবেই সেই একটা দিনে যে চার্জ করবে সেটা তার 3 দিনের, অন্য জমিনে তার 3 দিনের হয়ে যাবে, এটা একটা বড় ফ্যাক্টর। আর যদিও খাকিতে অনেক মিসম্যানেজমেন্টের কথা আমার কাছে এসছে, আসেনি তা না, অনেক একটা ছেড়েও দিয়েছি, ইনফ্যাক্ট যে খাকি করতে করতে অনেক একটা ছেড়েও দিয়েছি। যদিও আমার স্টোরিটা ঠিক আছে, সেটা আমি ভালো মন্দ আমি যাচ্ছি না, এটা অ্যাজ এ অডিয়েন্স অন্য কথা বলবো, কিন্তু বাজেটটা একটা ডেফিনেটলি ফ্যাক্টর ছিল। আর ওরা হয়তো দেখেছিল যে ওর মিসেসের খুব একটা, দেখো বলা তো অনেক কিছু হয়, এই হবে, তাকে দেখানো হবে, সেটা হবে, আলটিমেটলি কী হয়, কী কাটে না, তুমি আমি জানি কী অবস্থা হয়, তো সেটার হয়তো ভেবে তারা তখন অন্য কাউকে নিয়েছিল, তাকে সেই পরিচিত অভিনেত্রীকে নেননি, তো সেটা একটা বাজেটটা একটা ফ্যাক্টর। আগে বলা হতো যে হিন্দি কাজ, হিন্দি ছবি, হিন্দি অ্যাড, হিন্দি ওটিটি মানে একটা মানে হ্যান্ডসাম রেমুনারেশন পাওয়া যায়। আজকের যুগে তো মানে সেটা এমন এমন অফারসও আসছে, ইনফ্যাক্ট আমাদের কাছেও দু একটা ফোন আসে যেটা আমি টেলিভিশনে, বাংলা টেলিভিশনে রোজ যেখানে কাজ করি সেখানে যে টাকা দেওয়া হয় তার চেয়ে কম অফার করছে। তার একটা কারণ সত্যি বলি, এটা আমি অন ক্যামেরা বলছি, তার জন্য আমরা অনেকটা দায়ী, মানে আমরা মানে আমাদের যে বাঙালি অ্যাক্টরসরাই দায়ী। হ্যাঁ, কারণ করছে যে বাঙালি এখন বম্বেতে লোকে জানে কলকাতা বাঙালি অ্যাক্টর কার দেখায়, ক্যা বাত করো দাদা। আমি যখন বলি, কারণ মোটামুটি আমার তুমি যদি রিসার্চ করো আমার মার্কেট নিয়ে, আমি সব থেকে হাইস্ট পেমেন্ট করি অ্যাক্টরদের ক্ষেত্রে। আমি যা টাকা হয় তার অলমোস্ট 85-90% পেমেন্ট করে দিই। 10% হয়তো আমার কাস্টিং কোঅর্ডিনেশন ফিজ রাখি, যেটা অনেকজন অন্যজন উল্টোও করে। তো সেক্ষেত্রে আমি তো বলি, ভাই क्या बात करो, ये इतना बड़ा एक्टर है, ये इतना काम किया, अरे दादा क्या बात करो, ये तो हम लोग के साथ 10,000 में काम किया है। আর সত্যি প্রথমে সে একটা তো বলবে না, আমি সবসময় অ্যাক্টার হয়ে বলার চেষ্টা করি, কিন্তু আমি অনেস্টলি সৌরভ, সব অ্যাক্টাররা যে খুব ভালো হয় তাও কিন্তু নয়, আমি নিজেও অ্যাক্টার হয়ে সেটা বলছি। মানে অ্যাক্টাররা তো ইনসিকিউর হয় না, মানে যেখানে কাজ পায় আর কি, তো সেখানে তারা হারাতে চায় না, তো সেটার কারণে হয়তো অনেক সময় হতে পারে। তো দুমুখুনি তারাও কিন্তু অনেক সময় নেয় না, তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে আমরাও কিন্তু বাজেটটা অনেকটা খারাপ করেছি, এটা কিন্তু ফ্যাক্ট। মানে এখন তো সত্যি সত্যি খুবই খারাপ বাজেটের কাজ আছে, প্রচন্ড খারাপ। এটা কি কোথাও কি তোমাদের কম্পিটিশনের জন্য হচ্ছে, মানে দিস লাইন প্রোডিউসার্স, কাস্টিং ডিরেক্টরস, দে আর পিচিং লো? ইয়েস, ট্রু। যদি আমি পার্সোনালি এটা করিনি, জেনারেলি আমি খুব মিথ্যে কথা বলি না, আমি করলে সেটাও বলে দিতাম যে হ্যাঁ। এবার আমাকে যখন চাওয়া হয়, আমি যখন কলকাতা থেকে মানে বম্বেতে বলে দিই, লোকে জানে আমাকে কাজ চাইতে হয় না, করে কাজ আসে, যে ভাই ইসকে নিচে হোগা তো मैं नहीं करूँगा। যেমন কাস্টিং 3 ধরনের হয়, প্রাইমারি, সেটা আমাদের করতে হয় না, সেটা চ্যানেল থেকে বা ডিরেক্টর করে নেয়। সেকেন্ডারি কাস্টিং আমি করি, আর থেকে টার্সিয়ারি বা ফিচার্ড কাস্টিং, একটা হয় ক্রাউড কাস্টিং, লোকে যারা ভিড়ে দাঁড়ায়। কি আর টার্সিয়ারি না কি টার্সিয়ারিটা বলি, এটা ফিচার্ড কাস্টিং, অলমোস্ট ক্রাউড না, তোমাকে হয়তো একটা দুটো সিনে মন্তাজ শটে দেখালো বা একটা দুটো ডায়লগ দিল, সেটাকে টার্সিয়ারি বলি। আমি জেনারেলি টার্সিয়ারি কাস্টিং করি না, আমি স্টিক টু মাই সেকেন্ডারি কাস্টিং অনলি। তো আমি এই ব্যাপারগুলো খুব ক্লিয়ার, আমার অত টাকা লাগবে না। এখানে তুমি জানো, ধরো ক্রাউডে বলে দিল 5-10 आदमी दे दो, 2,000 रुपये पर दे दूंगा, ওই কলকাতা যা লোকে যা করে আর কি, 200 টাকা দিল আর 1800 টাকা নিজের পকেটে, এটা লোকে করে না, আমি সেটা করি না জেনারেলি, আমি এটা করবো না, আমি ওই কাস্টিং করবোই না। আই স্টিক টু মাই সেকেন্ডারি কাস্টিং। আর যদি ফিচার কাস্টিংয়ে ঠিকঠাক রোল থাকে তাহলে তাও 2-1টা ফিচার কাস্টিং জেনারেলি করি না, তো আমি সেকেন্ডারি কাস্টিং জেনারেলি আই স্টিক করে থাকি। আর অ্যাডের ক্ষেত্রে প্রাইমারি কাস্টিং অবশ্যই করি। যেমন ধরো গত বছর টারাটি গোল্ড করি, তো 10 টারাটি গোল্ড সুধীর সরকারের, ওটা আমার 7 নম্বর কাস্টিং ছিল ওনার জন্য। তো সব ঋতুব্রত, সাহেবদা, তুলিকাদি, তারপরে তোমার নন্দিনী চ্যাটার্জি, এরা সবাই কাজ করি। এরা তো সবাই রিকগনাইজড এন্ড এস্টাবলিশড অ্যাক্টর, প্রাইমারি। এরা কি প্রপার টাকা পাচ্ছেন না? এরাও প্রপার টাকা পাচ্ছেন না? হ্যাঁ, এরা টাকা পায়, কারণ এরা নিজেরা বোঝে। আর ডিপেন্ড করে, দেখো আমি যারা আমার সাথে কাজ করেছে, আমি ওপেন ফোরামে বলছি, ইউ ক্যান ডু ইউর রিসার্চ অ্যাজ ওয়েল। আমার অনেক কিছু ভিডিওস আছে, টেস্টিমোনিয়ালস, পেড নয় সেগুলো একটাও। তো মানে যেগুলো আমি খুব ক্লিয়ার, জেনারেলি আই মেক ম্যাক্সিমাম পেমেন্ট টু দেম, আর ইনফ্যাক্ট আই পিচ ফর দেম অলসো, যে এতটা তাদের পাওয়া উচিত। এবার যেগুলো প্রোডাকশন হাউস যারা ভালো রিলায়েবল, যারা জানে, তারা ঠিকঠাক টাকা দেয়।
যারা দেয় না আমি জেনারেলি আমি একটাতে জিজ্ঞেস করি আপনি কি টাকাতে করবেন, সে যদি রাজি হয় তাহলে ভালো, তাহলে থ্যাংক ইউ। নইলে তো সেই চরিত্রটা অন্য কারোর কাছে চলে গেল। চলে যায়ও তো, যায়ও তো। আজকে তুলিকা বোস উনি প্রচুর অ্যাড করেছিলেন, আমি নাম করে বলছি, এবং উনি খুব ফেমাস অভিনেত্রী। স্বাভাবিক উনি তো একটা টাকা চাইবেনই, এটা তো খুব স্বাভাবিক। এটা এর মধ্যে কিন্তু গন্ডগোলের কিছু নেই। আমার মনে হয় এই ব্যাপারে একবার অঞ্জন দত্ত একটা ওপেন এতে বলেছিলেন যে রজতাবুকে আমি ফোন করেছিলাম একটা ছবির জন্য, বোধহয় আমি কোথাও কোনো টিভিতে দেখেছিলাম। তো রজতাবু বললো যে আমি 2.5 লাখ টাকা নেবো। রজতাবু তখন ভাবছিল অনিদা কী বলবে আর কি। কথাটা ঠিক, তখন অঞ্জনদাই বলছে, ভুল তো কিছু বলছে না। আমাকে তখন বাধ্য আমার একটা যেত যে 50,000 টাকা আমার করে দেবে এটা, কারণ আমার কাছে সেই বাজেটটা নেই। অঞ্জনদা ইজ আ ভদ্রলোক এনাফ টু অ্যাকসেপ্ট দিস, ম্যাক্সিমাম লোক অ্যাকসেপ্টও করবে না। আমি কোথায় এটা মিরাক্কেলি না কোথায় আমি দেখছিলাম, আমার ঠিক মনে নেই, কোনো একটা আমি দেখেছি এটা। সেটা ক্ষেত্রে এখানে কিন্তু তাই ধরো তুলিকা বসু বা অঞ্জনা বসু বা নন্দিনী চ্যাটার্জি বা শ্রীলেখা মিত্র যদি এরা কাজ করে, তো এরা তো একটা স্ট্যান্ডার্ডের কাজ করে, সে তো আর 10,000 টাকা সে কাজ করবে না। এবার সেই এক্সপেক্ট করছে যে আমার শ্রীলেখা মিত্র চাই বা অমুককে চাই, তুলিকা বসুকে চাই, কিন্তু আমি 10,000 টাকা কাজ করবো, সেটা তো সম্ভব হয় না। ইট গোস টু সামওয়ান এলস। বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রি ভীষণ এজেন্ট নির্ভর, অনেকটা পার্সোনাল ম্যানেজার রাখতেই হয়। কলকাতাতে এখনো সেই ট্রেন্ডটা আসেনি। আছে কম, অনেক অনেক কম, সাধারণত হয় না। তো তোমার মতে অ্যাকর্ডিং টু ইউ কোন কোন সিস্টেমটা ভালো, মানে ম্যানেজার থাকা ভালো না ম্যানেজার না থেকে সরাসরি যদি অভিনেতা ডিল করে সেটা ভালো? খুব ভালো প্রশ্ন, খুব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন এটা। কলকাতাতে যে কটা ম্যানেজার আছে সব কটা আনপ্রফেশনাল, একদম ওপেন ফোরামে বলছি, 1-2 জন ছাড়া। আমি যতজনের সঙ্গে ডিল করেছি, আমি নাম নেব না, ম্যাক্সিমাম খুব আনপ্রফেশনাল, এবং এই ম্যানেজারের জন্য অনেক সময় কাজ চলেও যায় আর্টিস্টদের। এবার কথা হচ্ছে, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অর্জুন চক্রবর্তী মানে বেনুদার ছেলে, বা গৌরব চক্রবর্তী বা কৌশিক সেন, বা আমি একটা যখন নাম বলছি, তারা তো সবাই তো রিজনাল অ্যাক্টর, কেউ তো ন্যাশনাল অ্যাক্টর না, এটা ফ্যাক্ট। আচ্ছা, যদি এতদিন পরে জিৎ গিয়ে একটা ন্যাশনাল লেভেলে পৌঁছালো, বুম্বাদা তাও ন্যাশনাল লেভেলে কাজ করেছে। এবারে এজেন্টরা কি করে, এই ম্যানেজাররা সো কল, যখন বম্বে থেকে কল আসে তখন একটা এমন টাকা চেয়ে বসে যে টাকাটা কিন্তু ওরা কিন্তু বোকা নয়, ওরা কিন্তু সার্ভে করেছে যে কি পেতে পারে, সেখান থেকে হয়তো একদম 3 গুণ টাকা বলে দিল। এই ক্ষেত্রে কি হয়, কাজ কিন্তু চলে যায়। এটা কিন্তু অনেকবার আমার সঙ্গে অভিজ্ঞতা হয়েছে। অনেকে, আমি অন ক্যামেরা নাম নেব না, কিন্তু আছে মানে কিছু যারা ম্যানেজার আছে, তারা এই ভুলভাল ইনফরমেশনের জন্য, এবার অ্যাক্টর কি ভাবছে আমি ম্যানেজারকে রেখেছি সে আমাকে করে দেবে, কারণ একটা তো অত মাথা ঘামাবে না, তাই তো সে ম্যানেজার রেখেছে। কিন্তু এই ম্যানেজারের জন্য কিন্তু কলকাতাতে অ্যাটলিস্ট প্রচুর, আমি অনেক সেলিব্রিটির কিন্তু তারা কাজ হারিয়েওছে, এটা কিন্তু ফ্যাক্ট। যদি প্রফেশনাল ঠিকঠাক ম্যানেজার বম্বেতে হয়, কারণ বম্বেতে না মার্কেটটা কলকাতা থেকে 1000 গুণ বড়, এটা শুনতে চাই লাগুক, 1000 গুণ বড়, না এত লোক সার্ভাইভ করছে কী করে। আজকে কলকাতা যদি বারাসাত থেকে কেউ আসে বা বসিরহাট থেকেও আসে, সার্ভাইভই করতে পারবে না, শুধু থিয়েটার করে সার্ভাইভ হবে না। আমার কাছে কত মেসেজ আসে, দাদা একটা কাজ দিন, আমার খারাপও লাগে, রেগেও যায় মাঝে মাঝে, আমি কত শুনবো। কিন্তু বম্বেতে যেভাবে ওগুলোকে সার্ভাইভ করছে, কোথাও না কোথাও ভিডিও অ্যালবাম করছে, কোথাও না কোথাও পিছনে কাজ করছে, কলকাতায় অপরচুনিটি দিন দিন এরকম শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। তো সেটার ক্ষেত্রে কিন্তু ডিফিকাল্ট। কলকাতার এই মুহূর্তে সেরা কাস্টিং ডিরেক্টর কি? আরেকটা সত্যি কথা বলি, আমরা কেউ কাস্টিং ডিরেক্টর নই, আমি অন ক্যামেরা, উই আর অল কাস্টিং কোঅর্ডিনেটরস। শুনতে খুব খারাপ লাগতে পারে, কাস্টিং ডিরেক্টর সেই হবে যে ডিরেক্ট প্রোডাকশন থেকে পয়সা পাবে। যদি আমাকে ডিরেক্ট প্রোডাকশন থেকে পয়সা দেয়, সেখান থেকেই আমি বিয়ে করি। কিন্তু আমার ক্ষেত্রে রেস্ট্রিকশন কি আছে, যদি আমার কাস্টিং হয় আমি তবেই পয়সা পাবো, কিন্তু যদি কাস্টিং হয় তাহলে আমার পুরো শ্রমটা বৃথা গেল। যদি কাস্টিং ডিরেক্টর হয়, এটা একটা মাস করা মাইনের মতন আর কি। মুকেশ ছাবড়ার কাছে যদি কেউ যায়, সে একটা দিতে পারুক না পারুক, তার একটা মিনিমাম কাস্টিং ফিস আছেই, সেটা পাবে। কলকাতাতে এই মুহূর্তে কোনো কাস্টিং এজেন্সি খুলেনি, সুদীপ্তাদি অফ লেট খুলেছে, সুদীপ্তা চক্রবর্তী কাস্টিং এজেন্সি। তারা কতটা কি করে আমি জানি না এক্স্যাক্টলি, বাট সে একটা কাস্টিং এজেন্সি খুলেছে। আমাকে অনেকজন বলে দাদা আপ কিউ নেই খুলতেও। আমি ভেবেছিলাম চ্যাটার্জি কাস্টিং বা একটা কেপ্রিকন কাস্টিং করবো, কিন্তু যেহেতু আমার কিছু সরকারি আছে, রেস্ট্রিকশনস আছে, আমি খুলতে পারিনি সেটা। আমার সব ওয়ার্ড অফ মাউথ দিয়ে যা হওয়ার হয়। তো কলকাতায় কাস্টিং ডিরেক্টর বলে যদি কলকাতার মার্কেটের জন্য বলো, আমি তো অনেকজনকে সুযোগ দিয়েছি। আমি কোরক সামন্ত যে ছেলেটি করে, যখন আমি মন্দার দেখি আমি খুঁজে সেগুলোকে নিয়ে এসেছি।
কোরকের নাম্বার জোগাড় করেছি। একটা আমি জাস্ট ঘুষপ্যাট বলে একটা শর্ট ফিল্ম হলো, দেখবে দিবেন্দু ভট্টাচার্য আছে, খুব বোধহয় নেটফ্লিক্সে দেখালো, বা জিও দেখালো। আমার নিজের সিলেকশন হয়ে গেছিল ওটাতে। একটা রোহিঙ্গা মুসলমানের ক্যারেক্টার ছিল, তারা অমিত চৌধুরী আছে ওটাতে। আমি বললাম একটা রোহিঙ্গা মুসলমান আমন দেখতে হতে পারে না, এই ভুঁড়ি নিয়ে এরকম ফর্সা মানুষ, বেটে মানুষ হতে পারে না। আমি নিজেকে সরিয়ে কোরক সামন থেকে কাস্ট করি, অ্যান্ড হি ফ্লিউ টু মুম্বাই ফর দ্য ফার্স্ট টাইম। আর অমিত চৌধুরীর সঙ্গে খুব ভালো কাজ, জাস্ট ঘুষপ্যাট দেখাচ্ছে। ইনফ্যাক্ট ছন্দা চ্যাটার্জি, আমাদের পুরনো ছন্দাদি, ছন্দাদি খুব ভীষণ ভালো, এখন প্রায় ৮০-৮২ বছর বয়স। উনি হিন্দি বলতে পারেন না, আমি সাধারণত কারো বাড়ি গিয়ে অডিশন করাই না। হ্যাঁ ছন্দাদি, আপনাকে ডায়লগটা আমি দিচ্ছি, আপনি পুরোটা বাংলায় বলুন। বলছে বাবা আমি পারবো না হিন্দি বলতে। না আপনি পুরো বাংলায় বলুন। আমি গিয়ে পুরো বাংলায় বলালাম, বলে এটা আপনি টুটা হিন্দিতে বলুন, কারণ ক্যারেক্টারটা তাই। ছন্দাদি প্রথমবার আমার সাথে বলিউডে কাজ করেছে, এবং ছন্দাদি, স্বস্তিকা মুখার্জি ছিল, ১৪ জন ছিলাম আমরা। আমি শুধু স্বস্তিকা আর সুব্রত দত্ত, সুব্রত বাঁকুড়ার ছেলে বাইরে, এছাড়া ১২টা ক্যারেক্টারকে আমি কাস্ট করি। তা আমাদের ছন্দাদি প্রথম। এটা বোধহয় নেটফ্লিক্সে আশিস আরিয়ানার একটা অ্যামাজন প্রাইম আর নেটফ্লিক্সে বেরোবে। ওকে ডেটা বাই বলে একটা কলকাতা বেস স্টোরি, একটা লুধিয়ানা, একটা দিল্লি, একটা জয়পুর। তো দিস ইজ হোয়াট আই হ্যাভ ডান। আজ অবধি সবচেয়ে বড় কাস্টিং কার করেছো? অ্যাডে অনেক জনের করেছি, ভাস্বর চ্যাটার্জি, তুলিকা বোস। না আমি সিনেমাতে বলছি। সিনেমাতে এখনো পর্যন্ত দেবরাজ মুখার্জি অ্যাজ সিদ্ধার্থ শঙ্কর রায়, সোম বন্দ্যোপাধ্যায় উইথ অক্ষয় কুমার, ছন্দা চ্যাটার্জি করেছি উইথ মানে ন্যাশনাল লেভেলে, অ্যান্ড তপতি মুন্সি একটা ইন্টারন্যাশনাল ছবিতে, কামাল মুসালার একটা ছবি এসেছিল টেরেজা মি বলে, যেটা মাদার টেরেজার লাইভ ছিল। পুরো কলকাতা কাস্টিংটা আমারই করা, ১৪ জনের কাস্টিং, এবং তপতি মুন্সির ছবি বেরিয়েছিল টাইমস অফ ইন্ডিয়া এবং আনন্দবাজারে। উদয়দা যিনি মারা গেলেন, উদয়দাও যিনি ছিলেন, যিনি ক্ষয়িষ্ণু, যে আত্মারাম খায়রোলে করেছিলেন, যে ওনার কাস্টিং, উমা ব্যানার্জি, অমিতেন্দু, মানে ওটা তখন একদম 50-60 একদম না খাওয়া বাঙালি, সেরকম ধরনের ক্যারেক্টার আমার করতে হয়েছিল। ওটা আমার প্রথম জীবনের ইন্টারন্যাশনাল কাস্টিং ছিল, ওটা আমাকে প্রথম রেকগনাইজও করা অ্যাজ এ কাস্টিং ডিরেক্টর, কারণ ক্রেডিট আমার নাম ছিল। ওটাই বোধ এখনো পর্যন্ত ক্রেডিট আমার নাম আছে। কাস্টিং কাউচ হয়? কাউচি হতে হবে না, মানে ব্যাপারটা, কনসেপ্টটা হয় না বলবো না, আবার হয় সেটাও বলবো না। কথা হচ্ছে, শ্রীলেখা এখানে একটা কথা বলেছিল একবার, যে এই ইন্ডাস্ট্রিতে রেপ হয় না। আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্যাট। দেখো, এটা তোমাকে খুব সোজা কথা বলি, যেমন ধরো তোমার ক্ষেত্রে, তুমি বিবাহিত নও আমি জানি, তুমি তোমার একটা ব্র্যান্ড ভ্যালু আছে মার্কেটে, এটাও তুমি জানো ভালো করে। আমি শিওর তোমাকে কেউ না কেউ অ্যাপ্রোচ করেছে কোনো না কোনো কাজের জন্য, 100% এটা হয়। যখন কাস্টমারটা ছিল না, সেখানে তুমি এরকম প্রপোজালও নিশ্চয়ই পেয়ে থাকবে, সৌরভদা চলো না একটু কফি খেয়ে আসি। অনেকজনই তোমাকে বলে থাকবে, যদি বলো যে বলে থাকে না, তাহলে আমি মানব না এটা বলে থাকেনি। এই কফিটা খেতে খেতে যদি কফি স্টোর অব্দি থাকে, তাহলে কাস্টিং কাউচ বা তুমি যা বলছো হলো না, সেই ভালো লাগা থেকে সেটা যদি বাড়ি অব্দি এলো, সেটাকে একটা কাস্টিং কাউচ নাম দিয়ে দেওয়া হয়। আর একটা কথা আমি বলি, খুব ফ্র্যাঙ্কলি বলছি, আমি মিসোজাইনিস না হয়েও বলছি, আজকালকার দিনে না মহিলারাও কিন্তু প্রচন্ড একটা অ্যাডভান্টেজ নেয় না, তা কিন্তু না। কাস্টিং কাউচের অ্যালিগেশন অনেক লোকের এগেনস্ট আছে, ইনফ্যাক্ট আমার নিজের এগেনস্টেও আছে, আমার বলতে কোনো আপত্তি নেই। ফলস অ্যালিগেশন, হ্যাঁ হ্যাঁ আছে, মুকেশ সাউরের এগেনস্টেও আছে, নানা পাটেকর থেকে তুমি আছেই, মিটু মুভমেন্টে যেটা হয় আর কি। গোল্ড ডিগার বলে একটা কনসেপ্ট আছে, যেটা কথাটা খুব ঠিক। সব হলো তো ঠিক আছে, যদি কিছু হলো না, 2-2 4 হলো না, তখন একটা এই আমার সঙ্গে এই হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, সব চলে আসে। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে রেপ হয় না, দ্যাট ইজ ফর শিওর। এটা আমি তোমাকে হলফ করে কথা বলতে পারি। না, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ভালো অভিনেতা, আমরা যেটা পেজ 3-তে দেখেছিলাম, পেজ 3 ছবির সিকোয়েন্সটা আমি এখনো ভুলতে পারি না, খুবই বেদনাদায়ক, কষ্টের। তারা শর্মার ওইটা তো দেগি ক্যা, ওই ডায়লগটা মনে আছে আমার। তো পেজ 3-তে এরকম একটা সিকোয়েন্স ছিল। সত্যি সত্যি যোগ্য অভিনেতা অভিনেত্রী কি অনেক সময় বঞ্চিত হয়? হয় না সেটা বলবো না, কারণ আমি সত্যি কথাই বলবো, এখানে হয় না সেটা আমি বলবো না। কিন্তু এটাও ঠিক, শুধু কাস্টিং কাউচ করেও তুমি বহুদিন যেতে পারবে না, এটাও কিন্তু ঠিক না। আমি বলছি কাস্টিং কাউচ করে বহুদিন যাওয়ার কথা আমি বলছি না, আমি ওই অপশনটাই এক্সপ্লোর করছি না। আমি বলছি ইউ আর গুড, ইউ গট অ্যান অপরচুনিটি, রাইট, কিন্তু তুমি যেহেতু কম্প্রোমাইজ করলে না, তোমার হাত থেকে সেই কাজটা চলে গেল। দেখো, আমার ক্ষেত্রে এখনো আমি যদি ক্যামেরার সামনে এটা বলতে পারি যে আমার কাছে চার্জ আছে, সুতরাং আমি এই ব্যাপারে খুব ডিসঅনেস্ট মানুষ না।
আমার ক্ষেত্রে এখনো পর্যন্ত কেউ এরকম ভাই করেনি বা কারোর সাথে করেনি বলে অপরচুনিটি গেছে সেটা কিন্তু হয় না, না। যেহেতু তুমি সিনারিওটা জানো, হ্যাঁ, আমি পুরো সিনারিওটা জানি। সিনারিওতে কি সেরকম ঘটনা আহ, ঘটে? দেখো ঘটতে পারে না আমি সেটা বলছি না, কারণ বম্বেতেও বলো আর সাউথ ইন্ডাস্ট্রিতেও তুমি এখন দেখছোই কি হচ্ছে, অনেকজন তো ওপেন এখন অ্যালিগেশনও দিচ্ছে। একজন সদ্য কলেজ পাশ করা প্রতিভাবান অভিনেত্রী এই হুম। ধরনের প্রস্তাব পেলে কি করবে? সম্পূর্ণ ডিপেন্ড করছে তার উপরে সে কি করতে। আমি প্রিচার নই, আমি বেনি সে যদি না চায় কম্প্রোমাইজ করতে? করবে না। সে ট্যালেন্টের জন্য ওয়েট করবে, সে তার অপারেশনের জন্য ওয়েট করবে। সে যদি তার যদি ঠিক মনে হয় সে অপারেশনের জন্য ওয়েট, সে আরও বেশি নিজেকে প্রিপেয়ার করবে। অভিনেত্রী কেন, কোনো অভিনেতার ক্ষেত্রেও তো হয়। গেও তো ইন্ডাস্ট্রিতে আসে প্রচুর, নেই তা তো না, তুমি জানো না তো না। মানে বম্বেতেও আছে, কলকাতাতেও আছে। এখন তো ব্যাপারটা শুধু মেয়েদের জন্য না, এখন তো ছেলেরাও ওটা সেফ নয়। তো সেক্ষেত্রে সেটাও আছে। এবার তুমি যদি মনে করো যে আমি এই পথে যাব না, যাবে না। এবার তোমার যদি তোমার দক্ষতার উপরে সম্পূর্ণ পরিমাণে ভরসা থাকে যে আমি করে নেব, তুমি করে নেবে। বাংলায় ওটিটির ভবিষ্যৎ কিরম মনে হচ্ছে? আমার খুব উজ্জ্বল মনে হচ্ছে না এই মুহূর্তে। কেন? তার কারণ হচ্ছে যে আমাদের কন্টেন্ট ব্যাপারটাই, আমি জানি তুমি সিরিয়ালে কাজ করো, আমি সিরিয়ালকে একটা সময় খুব লুক ডাউন অপন করতাম, বলতাম আমার কোনো আপত্তি নেই, ওই জন্য সিরিয়াল লোকের সঙ্গে আমার একটু প্রবলেমও আছে। এই গতানুগতিক খাঁচা থেকে ওটিটিগুলোতে কি মানে আমি এটা দেখলাম মিসম্যাচ বলে কি, আমরা এর থেকে ভালো করতে পারি। আমরা কন্টেন্টে যাচ্ছি না, আমরা ঘুরিয়ে ফিরিয়ে সেই পরিবার, দুটো করে গার্লফ্রেন্ড, একটা করে তার পরিবারতান্ত্রিক একটা জিনিস চলে যাচ্ছে, মানে ওই মধ্যে আমরা খালি ঘোরাফেরা করছি। তুমি আমাকে বলো তো লাস্ট 3 ইয়ার্সে আমরা মন্দার ছাড়া, যদিও সেটা অ্যাডাপ্টেশন, মন্দা আমি রিসেন্টলি ডাইনি দেখলাম, আমি খুব আশা করে দেখেছিলাম, কিন্তু আমার মিমিকে আমি খুব পছন্দ করি, আমি যখন আমি গানের উপরে দেখলাম আমার দারুণ লেগেছিল, আমি অন ক্যামেরায় বলছি সবথেকে খারাপ কাস্টিং মিমির হয়েছিল। আমার 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 মিমি চরিত্রটা খুব একটা ভালো লাগেনি, কারণ একজন মিমি ওই চরিত্রটা হয়ে উঠতে পারেনি। যখন ও বলছে যে আমাদের গ্রামবাসীরা ঘিরে নিয়েছে, আমি ডায়লগটা বারবার শুনি, ইট লুক মিমি চক্রবর্তীর কথা বলছে, আমার সেটাই মনে হয়েছে। আমি ভুল হতে পারি, এটা আমার পার্সপেক্টিভ, তোমার পার্সপেক্টিভ অন্য কিছু হতেই পারে, কিন্তু মিমি চক্রবর্তী যে রেটের অভিনেত্রী পুপেতে আমি ওকে যেভাবে দেখেছি আর কি, আমি সেটা এভাবে পাইনি। তো ওটিটির ভবিষ্যৎ আমি খুব মানে উজ্জ্বল ভারত মানে বেঙ্গলে দেখছি না। তার কারণ হচ্ছে যে আমরা আমাদের অরিজিনাল জিনিসটা স্টিক করছি না। ওটিটি আমাদের যারা যারা সাহিত্যিক, আকাশ বাংলা কিছু করে, কিন্তু ওদের ওদের যা ওই সেই পুরনো সেটআপ, পুরনো জিনিস, ঝকঝকে নয় ব্যাপারটা, প্রেজেন্টেশন না, পয়সাও সেরকম দেয় না, ওরা তাও একটু চেষ্টা করে। কিন্তু বাকি কোনো চ্যানেল সেই ভিত্তিক কন্টেন্ট কিন্তু বানাচ্ছে না। আমাদের কিন্তু সমৃদ্ধশালী লিটারেচার, সেগুলো নিয়ে কিন্তু আমরা করছি না। আমরা সেই ঘুরিয়ে ফিরিয়ে প্যাটার্নটাকে একই জায়গায় রেখে দিচ্ছি। ইনফ্যাক্ট অকাল্ট আমার খুব পছন্দের সাবজেক্ট, অকাল্ট নিয়ে আমি খুব ইন্টারেস্টেড আর কি, ব্যাপারটা তুমি নিজেও পার্সোনালি জানো। আমি সেটাতে খুব আশাহত হয়েছি। আমি বাংলায় নিকষ দেখি ছায়া দেখে তোমার ভালো লাগেনি? না, লাগেনি। অনেক ভালো হতে পারত। কিন্তু আমি বাংলা স্ট্যান্ডার্ডে বুঝেছি। মানে সেই ব্যাপারে অকাল্ট ব্যাপারটা নিয়ে যে এটা, বহু বছর আগে 'দেবী' বলে একটা ছবি তৈরি হয়েছিল। হ্যাঁ? ওটাও কিন্তু না অকাল্ট বেসিক্যালি। লোকে অকাল্ট মানে আমাদের একটা ধারণা আছে যে হ্যাঁ, ভূত চলে আসবে, এই আসবে। সেটা কিন্তু নয়। অ্যালফ্রেড হিচককের মতন কিছু, কিছু জিনিস যেটা হয় না? সেই ব্যাপারটা আমরা তৈরি করতে, সৌকর্ষ ঘোষাল রাজর্ষি দিয়ে কটা ছবি করে পূর্ব পশ্চিম দক্ষিণ। আমি খুব এক্সপেকটেশন দেখতে গেছিলাম। আমার খুব পছন্দের সাবজেক্ট এটা। অকাল্ট আর আমার এই গ্যাং ওয়ারে যে ছবিগুলো হয়। আমি একটু আশাহত হয়েছি, আমি মিথ্যে বলবো না। রিসেন্টলি খাদানও দেখলাম। আমি যেহেতু খাদান জায়গাতেই কেমন কাজ লাগলো করি। খাদান? কনসেপ্ট ইজ গুড, কিন্তু কাস্টিং নিয়ে আমার দুটো কথা বলার আছে। বলো। আ সিদ্দিকীর চরিত্রটা আমাদের নীল মুখোপাধ্যায় করেছিল। নীলদা আমার খুব পছন্দের একটা, খুব ভালো একটা। কাস্টিং ওয়াজ ভেরি রং। একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টের হিন্দুস্থানি মুসলিম, বাঙালি মুসলিম নয়, সেরকম ওই ক্যারেক্টার হতে পারে না কখনো। সম্ভবই নয়। কে হতে সম্ভবই নয়। পারত? গিভেন আ চয়েস তুমি কাকে কাস্ট করতে? ইমরান হাশমি বলিনি, সিরিয়াল কিসার বলিনি। ইমরান হাসনি যদি ধানবাদ ব্লুজ দেখে থাকবে, সেখানে ধানবাদ ব্লুজে যে মেইন ভিলেন চরিত্র করে এবং সে খুব কাজ করতে ইন্টারেস্টেড। রাদার সুমিত দাকে যদি ক্যারেক্টারটা দেওয়া হতো না, সুমিত গাঙ্গুলিকে যারা ছোট ক্যারেক্টার দেওয়া হয়েছিল, সুমিত গাঙ্গুলি উড হ্যাভ ডান মোর জাস্টিস টু দ্যাট রোল। আমার নীল মুখোপাধ্যায় আমার খুব পছন্দের অভিনেতা, উনি খুব ভালো অভিনেতা, কোনো সন্দেহ নেই। কিন্তু ওই চরিত্রের জন্য উনি ঠিক ছিলেন না। যেমন এই খাকির জন্য মিমো চক্রবর্তী, মানে আমি শুধু বলছি না, সবাই বলছি, গলাটা অ্যাটলিস্ট ডাবিং করাতে পারতো। এত ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এই কাস্টিংটা আমার ঠিক লাগে। একজন ইয়াং ছেলে বা মেয়ে যার বয়স ধরো 21, 22, 23, অভিনেতা হিসেবে মানে অ্যাজ আ প্রফেশন অভিনয়টাকে চুজ করতে পারে আজকে যে সিচুয়েশন বাংলার?
সত্যি কথা আমি বলতে, মানে আমি মকর রাশির লোক ভাই, আমি মানি বলবো না কথা। প্ল্যান বি রাখো একদম। মানে অন্য সময় হলে বলতাম যে হ্যাঁ একদম ঝাঁপিয়ে বড় ভাই, একদম মানে লড়কে লেঙ্গে পাকিস্তান, সেটা বলতে পারছি না এই মুহূর্তে। তার এক্সাম্পল তুমি নিজেও দেখো না আজকের দিনে। তুমি বলো একজন অ্যাক্টর হয়ে তুমি খুব সিকিউর ফিল করো? তুমি কি নিজে সত্যি খুব সিকিউর ফিল করো? করো না কিন্তু। তুমি কেন? কেউই করে না এখান থেকে। আর অ্যাক্টার্স মানে ইনসিকিউর, যে কোনো মুহূর্তে কাজ চলে যাওয়ার ভয়, কাজ সংখ্যা এমনি কমে আসছে। তো আমিও এই বড় বড় কথা বলতে পারছি কারণ আমার একটা সরকারি চাকরি আছে বলে। না থাকলে আমি এত বড় বড় কথা বলতে পারতাম না। আমি অন ক্যামেরাই বলছি। তো আজকের দিনে অবভিয়াসলি তোমার একটা প্ল্যান বি থাকা দরকার। নচেত তোমাকে জমিদার বাড়ির ছেলে হতে হবে যার বাবার প্রচুর টাকা আছে, ঢালতে পারবে। নইলে তোমাকে একটা প্ল্যান বি রাখতে হবে। অভিনয় প্যাশনের জায়গা, কোনো সন্দেহ নেই। খুব সুন্দর একটা সৃজনশীলতা আছে, শিল্পসত্তা, বলতে খুব ভালো লাগে। কিন্তু যদি পেটের ব্যবস্থা না হয় তাহলে তুমি জানো আমাদের ইন্ডাস্ট্রির কত বড় বড় অ্যাক্টরের কি অবস্থা। মানে বড় বড় অ্যাক্টররা খেতেও পায় না, এরকম অ্যাক্টর জানি। হ্যাঁ, একদম তাই। বেশ বড় মাপের অ্যাক্টর, তাদের এমনও অবস্থা হয়েছে যে দে হ্যাড হার্ডলি, মানে স্পেশালি এই সময় করোনার সময়, করোনার সময় সারা পৃথিবীতে তারপরেও আজ কতজন কাজ পায় বলো তো? আজ আমরা কত বড় বড় অ্যাক্টরকে, এটা তো আমাদের লজ্জা। আমাকে যখন বড় বড় অ্যাক্টর, আমি নাম করবো না অন ক্যামেরা, বলাটা উচিত নয় আমার, কারণ এটা তাদের প্রতি অসম্মান দেখানো। আমার একটা কাজ দেখিস, আই ফিল ভেরি ব্যাড। ওরা কোথাও ভাবে যে হ্যাঁ ছেলেরা ঠিকঠাক টাকা দেয়, 2 নম্বরই করে না, যেটা তুমি জানো আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর হয়। টাকা পয়সা নিয়ে তো একটা বিরাট প্রবলেম। মানে নিজের টাকা ছাড়া মনে যেন ধার চাইছো। আমি শিওর তুমি এরকম এক্সপিরিয়েন্স দিয়ে গেছো নিশ্চয়ই। সেটা আমি করি না। কিন্তু পাবো কোথায় এত কাজ? এত কাজ হচ্ছে কোথায়? হলো আমাকে তো লোকে ডাকছে কোথায়? তাহলে কি নতুন ছেলেমেয়েরা আসবে না অভিনয়? আসবে না সেটা বলছি না, কিন্তু প্ল্যান বি রেখে আসাটাই বেটার। যারা নতুন আসছে, ধরো মানে নতুন একদম অ্যাসপায়ারিং অ্যাক্টর্স বা একটা দুটো কাজ করেছে, তাদের কি ইনস্টাগ্রাম রিল করা উচিত? দেখো মার্কে এখানে হেড আর হার্ট দুটো আলাদা কথা বলছে। হেড বলছে হ্যাঁ করতে হবে, কারণ আজকালকার দিনে নতুন একটা স্টাইল দেখেছি, মানে আমার বলতেও খারাপও লাগে, ইনস্টাগ্রামটাকে না আমার একটা সফট পর্ন সাইট মনে হয় মাঝে মাঝে। সারাক্ষণই দেখছি সব শুধু শরীর দেখাতেই ব্যস্ত, শুধু ইয়াং মেয়েরা নয়, মানে এখন না দেখেছি লঘুগুরু জ্ঞানও নেই। 50-55 বছরের মহিলারা দেখি কি সুন্দর শরীর দেখাতে, বা একটা প্রস্তুত তরকারি করছে, তাতে এমনভাবে অঙ্গভঙ্গি করে বসে আছে লোকে, তাই এটা আমি বলছি না, ট্রেন্ডি তাই দেখি। কিন্তু তার ফলোয়ার তো 340K। সেটাই তো ব্যাপার। তুমি দেখতে পাবে কম্পারেটিভলি একটু কম পোশাক আশাক পরি তা একজন মহিলা যিনি কিছুই করছেন না, তার ওর প্রায় 50 গুণ বেশি ফলোয়ার্স। হ্যাঁ, ট্রু। আমি একটা ছোট সাজেশন দেব। শরীর তো দেখলাম, মানে সেক্স সেলস, একসময় স্ক্যান্ডাল সেলস, একসময় সৌরভ গাঙ্গুলি ইজ টু সেল, শাহরুখ খান, আমাদের একটা মিডিয়াতে কথা আছে, আমরা যখন আমি মিডিয়া ম্যানেজমেন্ট পড়েছি সব কথা বলা হতো। এগুলো সেলস ইন দ্য মার্কেট, স্ক্যান্ডাল অলওয়েজ সেলস। তো একটু, মানে আমি যেটা সাধারণত করি, আমি একটু ব্লগস, আমি যেহেতু একটু কন্টেন্টের বিষয় করি, সুন্দর পোশাক আশাক পরে কিন্তু কন্টেন্ট বানানো যায়। মানে তাহলে কি কন্টেন্ট ওরিয়েন্টেড রিল তারা বানাবে? ইয়েস, কন্টেন্ট ওরিয়েন্টেড রিল তুমি বানাতেই পারো। মানুষকে আজকাল মানুষ পডকাস্ট দেখে, এখন অত বই পড়ে না, পডকাস্ট দিয়েও কিন্তু অনেক মানুষ অনেক ইনফরমেশন পায়, আমি নিজেও পেয়েছি, আমি অস্বীকার করবো কেন। তো সেটাও কিন্তু বানানো যায়, ট্রাভেল ব্লগস বানানো যায়। তুমি কোনো পার্টিকুলার কন্টেন্ট নিয়ে কথা বলতেই পারো। এখন এখন অনেকে আছে, অনেকগুলো ছেলে মেয়েই আছে যারা খুব ইউনিক কন্টেন্ট বানায় রিলে। হ্যাঁ, সেই কন্টেন্ট দেখে কি তাদের কাস্টিং হওয়া সম্ভব? দু একজনের হয়েছে। দেখো এখনো মার্কেট ট্রেন্ড যা, আমি ইকোনমিক্সেরই লোক, সাপ্লাই ডিমান্ডের একটা ব্যাপার আছে, বলতে খারাপ লাগলেও বলতে হবে যে ফলোয়ার্স দেখে হ্যাঁ হয় কাস্টিং, সে তো ঠিক। এবার কেউ খুব ভালো কন্টেন্ট করলো, তুমি বলো দাদা তোমার কথা শুনতে বিরাট করলাম, কিছুই তো হলো না, হেঁচু গলা, পাশের দিকে দেখো কি সুন্দর করে দিল, আর দেখো তোমার কন্টেন্ট। এবার সেক্ষেত্রে কি বলবো, মানে তাহলে ব্যালেন্স করে চলতে হবে আর কি, এটাই বলতে পারি। মানে হেড একটা কথা বলছে, হার্ট একটা কথা বলছে, কিন্তু মার্কেট ট্রেন্ড আমি অস্বীকার করতে পারি না। আচ্ছা, কোনো অভিনেতা যদি ভবিষ্যতে হিন্দি ছবিতে সিগনিফিকেন্ট ভূমিকা অভিনয় করতে চান এবং আজকের দিনে দাঁড়িয়ে যদি তার কাছে একটা অ্যাকশনের চরিত্র আসে এবং তিনি সেটাতে সিলেক্টেড হয়ে যান, তাহলে তার করা উচিত না উচিত নয়? সম্পূর্ণ ডিপেন্ড করছে সে অভিনেতার প্রায়োরিটি কি জীবনে। যেমন এরকম অনেক অ্যাক্টর আছেন কলকাতাতে, বম্বে শুনেও লাফায় আছেন, তারা মনে করে বম্বেতে, ইনফ্যাক্ট খাকি তো আমি ইনফ্যাক্ট দেখেছি। এবার কিছু করার নেই, সবাই চাই, দেখো প্রত্যেকটা অ্যাক্টর মনে করে, তোমাকে জিজ্ঞেস করা, আমাকে জিজ্ঞেস করা হয় এই ক্যারেক্টারটা যদি তুমি করতে কীভাবে করতে, আমরা সবাই মনে করি আমরা ডিজার্ভ করি, এটা আমি প্রত্যেকটা অ্যাক্টরের মধ্যে দেখেছি।
সেই 8-এর অ্যাক্টরও দেখেছি, 80-র অ্যাক্টরকেও দেখেছি। কারণ আমি তো প্রচুর লোকের সঙ্গে কথা বলি, সবার সাইকোলজি বুঝতে পারি। তুমি তোমার সাইকোলজি ঠিক করো। তুমি যদি মনে করো যে আমি এইভাবে উঠবো, যে আমি মানে কোয়ান্টিটিতে আমি করব। একটা বলে যে না আমি ওয়েট করবো, আমি কোয়ালিটির জন্য ওয়েট করবো। সবার কপাল যিশু সেনগুপ্তের মতন হবে না, এটা কিন্তু ফ্যাক্ট। কপাল একটা বড় ফ্যাক্টর। এই যিশুকে আমরা অপায়া বলতাম, নাম করে বলতাম তো, ঘরে না। কিন্তু আজকে যিশুকে দেখো, পরপর ছবি করে যাচ্ছে এবং সব অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি। আরেকজন এক্সাম্পল দিচ্ছি, আমার হয়তো বলা ঠিক হবে না, ও পুরনো অর্জুন চক্রবর্তী। অর্জুন দা কিন্তু ভীষণ ভালো অ্যাক্টর, ভীষণ ভালো সিঙ্গার। ওনার উর্দু, হিন্দি এবং রাজস্থানী মানে ওয়ান অফ দ্য বেস্ট। আনফর্চুনেটলি অর্জুন দাকে আমরা কাস্ট করতেই পারছি না। অর্জুন দা বোধহয় 4-5 বছর হার্ডলি কোনো কাজ করেছেন। অথচ উনি একসময় উনি গুলজার সাহেবের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন এবং গুলজার সাহেবের সঙ্গে উনি বোধহয় অনেকগুলো ছবি দেখে করেছেন। কি সুন্দর সুন্দর চেহারা, এত ভালো অভিনেতা। তো এটা আবার কপাল ছাড়া কি বলবো বলো। এটা আমারও খুব খারাপ লাগে, মানে যে অর্জুন আমাকে বলে, আমারও এত খারাপ লাগে। আমি চেষ্টা করি যে সাধারণত আমার অ্যাক্টরদেরকে সম্মান দিতে, মানে যতটুকু আমার পক্ষে সম্ভব। কারণ আমি তো খুব ছোটো শহর থেকে বড় হয়েছি, আমি ভাবতে পারিনি যে অ্যাক্টরদের সঙ্গে একদিন আমি বসবো। এই শনিবার দিন 5টার সময় বাংলা ছবি দেখতাম আর হিন্দি ছবি দেখতাম পরের দিন রবিবার দিনকে। এবার যে অ্যাক্টরদের আমি চোখে দেখে তারকা মনে করতাম, আজকে তাদের সঙ্গেই মানে তারাও আমার কাছে কাজ চায়। তা আমি ছোট করছি না, মানে এটা আমার কাজ। কিন্তু সেক্ষেত্রে আই ফিল ভেরি ashamed of myself যে আমি এনাদের জন্য কিছু করে উঠতে পারছি না আমার তরফ থেকে। এইটুকু আমার মনে হয় এক্ষেত্রে। লাস্ট কোয়েশ্চেন, দুটো কাস্টিং করতে বলবো আজকের যুগে দাঁড়িয়ে, কে তোমার মতে সেরা এই চরিত্রটার জন্য? রেডি? লাস্ট কোয়েশ্চেন, আনসার শুড বি ফায়ারি এন্ড স্পাইসি। ওকে স্যার। ফেলুদা। বেঙ্গলে? হিন্দি অভিনেতা হতে পারে, যাকে টেনে নিয়ে আসতে পারো তুমি, কিন্তু ফেলুদা বলতে বাঙালি যা বোঝে সেই ফেলুদা। খুব ভালো প্রশ্ন। অভিষেক বচ্চন। অভিষেক বচ্চন? অ্যাবসলিউটলি। কারণ অভিষেক বচ্চনের গুরু আমি দেখেছি, অভিষেক বচ্চনের সরকারও আমি দেখেছি, ওর সেই পার্সোনালিটা আছে। ব্যোমকেশ? মোহিত রায়না আমার খুব পছন্দ। মোহিত রায়না? হ্যাঁ, যে মহাদেব করেছিল, কারণ ওর আমি ফ্রিল্যান্সার দেখেছি, ওর মধ্যে ওই না ওই ব্যাপারটা আছে, লম্বাও প্রচুর, আরও খুব ডিপ ব্যারিটোন ভয়েস, কাশ্মীরি পণ্ডিত, এবং ওর মধ্যে ওই ব্যাপারটা আছে, আমার কিন্তু ওকে বেশ লাগে। অপরাজিততে জিতুকে কেমন লেগেছে? দারুণ। আমি জিতুকে ফোন করেও বলেছিলাম সেটা। জিতু ছবিটা চলেছে একটাই কারণে, যে হি ওয়াজ এবল টু রেপ্লিকেট দ্য বডি ল্যাঙ্গুয়েজ অফ সত্যজিৎ রে। ছবিটার মধ্যে আর কিন্তু কিছু নেই বেসিক্যালি। জিতুকে আমি এটাও বলেছিলাম, জিতু খুব দুঃখ ছিল, জিতু বলেছিল যে তো আমাকে না এই ভয়েসটা চন্দ্রাশিস করেছিল, আমাকে করতে দেওয়া হয়নি। বললাম জিতু এটা দুঃখ করো না, আজকের দিনে সত্যজিৎ রায়ের মতন ইংরেজি বলার লোক বাংলাতে নেই। উই হ্যাভ ফেয়ারলি ব্যাকওয়ার্ড ক্রাউড, এই কথাটা বলার মতন লোক নেই কন্টিনিউয়াসলি। বাট জিতুকে আমার ভালো লেগেছিল। ওকে, সুদীপ্তদার সঙ্গে এই ছিল আমাদের আজকের পর্ব। আপনাদের যদি আজকের পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, কারণ আপনাদের সাবস্ক্রিপশনের মাধ্যমে এবং কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন ধরনের পর্ব আপনাদের ভালো লাগছে এবং আমরা পরবর্তীকালে সেই ধরনের অতিথিদের আরো বেশি বেশি করে আনতে পারি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।